জাস্ট ইয়েস আর ওয়াই লিখে একটু জানাবেন যদি আমার অডিও ক্লিয়ারলি শুনতে পান। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো রোজা রেখে মোটামুটি ম্যাক্সিমাম মানুষজন জয়েন করেছেন, এন্ড আমি দেখতে পাচ্ছি মোটামুটি 40 কাছাকাছি পার্টিসিপেন্ট এখানে আছেন। তো এট ফার্স্ট সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি, এন্ড আশা করছি যে রোজা রেখে কষ্ট করে যে এই সেমিনারে আপনারা সবাই অ্যাটেন্ড করেছেন, এটা আপনাদের সবারই কিছু না কিছু উপকারে আসবে। তো যেটা সবাইকে রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আপনারা সবাই কাইন্ডলি আপনাদের অডিওটাকে মিউট রাখবেন। যখন কোনো কোয়েশ্চেন অ্যান্সার ব্যাপার আসবে তখন আপনাদের কোয়েশ্চেন করার সুযোগ দেওয়া হবে, তখন আনমিউট করে কোয়েশ্চেন করবেন। আর যেহেতু এটা একটা ভার্চুয়াল মিটিং, দেখা যাচ্ছে আপনাদের চেহারা না দেখলে আসলে আমার নিজের কনসেন্ট্রেশন রাখতে কষ্ট হবে। তো যদি ভিডিওটা অন রাখেন তাহলে হচ্ছে কি ভালো হয়, সেমিনারটা একটু লাইভলি লাগে, একটু লাইভলি কথাবার্তা বলা যায়। ঠিক আছে, তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে যারা যারা সম্ভব হয় একটু ভিডিওটা অন রাখবেন। অ্যান্ড যেহেতু আমাদের এই সেমিনারে আমরা পার্টিকুলারলি ফ্রান্সের LIGMR ইনস্টিটিউটের অ্যাডমিশন রিলেটেড কথাবার্তা বলবো, তো দেখা যাবে এখানে অনেক ইনফরমেটিভ কথাবার্তা আসবে। তো সবাই হচ্ছে গিয়ে খাতা কলম নিয়ে বসেন, খাতা কলম নিয়ে বসেন যাতে যে যে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো নোট করতে পারেন। মোরললেস দেখা যায় যে আমাদের অভিজ্ঞতার আলোকে আপনাদের মনের মধ্যে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে তার কিন্তু 90% আমাদের জানা আছে। সো এই সেমিনারটাতে আপনারা যখন কনসেন্ট্রেশন রেখে আগাবেন তখন দেখা যাবে আর ধীরে ধীরে আপনারা আপনাদের সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন। এরপরেও দেখা যায় পার্সোনালাইজ কিছু কোয়েশ্চেন থাকে যেগুলো হয়তো ব্যক্তি হিসেবে আপনার ব্যক্তিগত কিছু কোয়েশ্চেন থাকবে। সেই কোয়েশ্চেন গুলো আমরা পরবর্তীতে ডেফিনেটলি আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনাদের কাছে থাকবে, সো দ্যাট আপনারা আপনাদের মতো করে আমাদের সাথে পার্সোনালি কথাবার্তা বলতে পারেন। ঠিক আছে, তো আপনারা যদি সবাই একটু রেডি হয়ে থাকেন, খাতা কলম নিয়ে যদি রেডি হয়ে থাকেন, একটু কাইন্ডলি সবাই আমাকে চ্যাট বক্সে রেডির আর লিখে জানাবেন। একটু একটু জাস্ট আর লিখে জানাবেন একটু চ্যাট বক্সে কাইন্ডলি, যদি সবাই রেডি থাকেন তাহলে আমি শুরু করে দেবো। ওকে, মোটামুটি কম বেশি সবাইকে দেখতে পাচ্ছি রেডি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রেসপন্স, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রেসপন্স। ওকে, তো আমরা হচ্ছে এখন 3টা 4 বাজে, আর 1 মিনিট পরেই শুরু করে দিব, 1 মিনিটের মধ্যে শুরু করে দিব। হ্যাঁ, so assalamu alaikum and very good afternoon. So welcome to the orientation class of, on behalf of Diaz International, the managing director, I am the managing director Devan Chakraborty would like to welcome all of you. So বেসিক্যালি আমাদের আজকের সেমিনারে দেখা যাচ্ছে আমাদের ফ্রান্সের ইউনিভার্সিটি থেকে মিস্টার গডউইন জয়েন করবেন, LIGMR ইউনিভার্সিটির মিস্টার গডউইন জয়েন করবেন, এবং আমাদের এই ইউনিভার্সিটির সাউথ এশিয়ার যিনি হেড তিনি জয়েন করবেন মিস্টার লোহিত। সো দেখা যাবে এই সেমিনারটা বেসিক্যালি আমাদের একটা ব্লেন্ডেড মডিউলে রান হবে। ঠিক আছে, আমরা ইংলিশ এবং বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই হচ্ছে গিয়ে সেমিনারটা কন্ডাক্ট করব। ওনারা বেসিক্যালি ইংলিশেই আপনাদেরকে ব্রিফিং দিবেন, এবং আমি সচরাচর যেহেতু আমি আপনাদের সাথে আরেকটু গুড ওয়েতে কানেক্ট হওয়ার জন্য আমি দেখা যাবে আমার ব্রিফিংটা বাংলাতে রাখবো। ঠিক আছে, তো আজকে সেমিনারটা আমাদের রাফলি হচ্ছে গিয়ে 40 to 45 মিনিটস এর ডিউরেশন হবে, 40 থেকে 45 মিনিটের ডিউরেশন হবে আমাদের এই পুরো সেমিনারটা। এবং এই 40 থেকে 45 মিনিটের মধ্যে আমরা মূলত যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো হলো, ফার্স্ট অফ অল আপনাদেরকে আমরা LIGMR
LIGMR যে ইনস্টিটিউশনটা আছে, যে লিওন ইনস্টিটিউট ফর জিও স্ট্র্যাটেজি অ্যান্ড মাল্টিকালচারাল রিলেশনস, ঠিক আছে, এই ইনস্টিটিউট সম্পর্কে আপনাদেরকে ব্রিফ করব। দেন আপনাদেরকে বেসিক্যালি জানানো হবে যে এই ইউনিভার্সিটিতে বা এই ইনস্টিটিউটে আপনারা কোন কোন সাবজেক্ট গুলো নিয়ে যেতে পারবেন এবং কোন কোন রিকোয়ারমেন্ট গুলো আপনাদের ফিল আপ করতে হবে এই ইনস্টিটিউটে অ্যাডমিশন নেওয়ার জন্য। দেন আপনাদের কোর্স ফি এবং টিউশন ফি এবং বাদ বাকি যে সার্ভিস চার্জ এবং আদার্স যে ফ্যাক্টর গুলো আছে, টোটাল আপনাদেরকে একটা বাজেটের এস্টিমেশন দিয়ে দেওয়া হবে। এবং মোরললেস এই জিনিসগুলো আপনাদেরকে ইউনিভার্সিটি অথরিটি জানাবে। যে জিনিসটা আমি হচ্ছে গিয়ে ফার্স্টে সেমিনারের শুরুর আগে বেসিক্যালি আমি আপনাদেরকে অ্যাজ মাই ইন্ট্রোডাকশন অর আওয়ার কোম্পানি ইন্ট্রোডাকশন হিসেবে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমি হলাম এক্স লেফটেন্যান্ট দেবায়ন চক্রবর্তী। ক্যারিয়ারে শুরু করি বাংলাদেশ নেভি থেকে। দেন লাস্ট 2018-এ আমি রিটায়ারমেন্টে আসছি। রিটায়ারমেন্টে আসার পর থেকে আমি দেখা যাচ্ছে ওভারসিজ রিক্রুটমেন্ট এবং হচ্ছে গিয়ে স্টুডেন্ট কনসালটেন্সি নিয়ে আছি। এবং মোরললেস আমার হাত দিয়ে এখন পর্যন্ত অনেক স্টুডেন্ট এবং অনেক মানুষজন ইউরোপ সহ মিডল ইস্ট সহ বিভিন্ন দেশে, বিভিন্ন উন্নত দেশে হচ্ছে গিয়ে তাদের ভিসা প্রসেসিং করে তারা এখন ওখানে যেতে পেরেছে। তো এই যে LIGMR যে ইনস্টিটিউটটা, এই ইনস্টিটিউটের বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট বড় মাস্টার এজেন্ট হলাম আমরা, ঠিক আছে। তো দেখা যাচ্ছে আপনারা মাস্টার এজেন্টের অ্যাকচুয়ালি ফ্যাসিলিটিটা কি? মাস্টার এজেন্টের ফ্যাসিলিটিটা হচ্ছে যে ব্যক্তিগতভাবে আপনারা যখন কোন একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন তখন দেখা যায় ওই ইউনিভার্সিটির যে সেট স্ট্রাকচারটা আছে সেই সেট স্ট্রাকচারটা সবার মেনটেন করতে হয়। যেমন সেট স্ট্রাকচার বলতে আমি কি বুঝাচ্ছি, লেটস সে আমি যদি আপনাদেরকে এই ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদের সবাইকে হচ্ছে গিয়ে মিটের মেসেজে দিয়েছি। তো এইখানে যখন আপনারা যাবেন কখনো যদি এখানে যান আপনারা দেখতে পাবেন যে ওখানে ওদের বেশ কিছু অফিসিয়াল প্রোটোকল দেওয়া আছে, ঠিক আছে। যেমন লেটস সে ফর এক্সাম্পল অ্যাপ্লিকেশন ফির ব্যাপার আছে, দেন হচ্ছে গিয়ে ওদের ওখানকার রিফান্ড পলিসির ব্যাপারগুলো আছে, দেন ফি স্ট্রাকচারের ব্যাপারগুলো আছে। তো এখানে অফিসিয়ালি যখন আপনারা অ্যাপ্লাই করবেন তখন আসলে দেখা যায় কি যে এই জিনিসটার সাথে ওরা কোনো ধরনের কম্প্রোমাইজে যায় না, ঠিক আছে। বাট যখন আপনারা কোনো একটা মাস্টার এজেন্ট হিসেবে যে এজেন্সি গুলো আছে তাদের মাধ্যমে যখন অ্যাপ্লাই করেন তখন অনেক জায়গায় আপনারা বিভিন্ন রকমের স্কলারশিপ বলেন বা ডিসকাউন্ট বলেন এই ফ্যাসিলিটিস গুলো আপনারা পাবেন। এবং এই কারণেই দেখা যাচ্ছে আমাদের মাধ্যমে আপনারা যখন অ্যাপ্লাই করেন তখন আপনারা অনেক ধরনের ফ্যাসিলিটি গুলো আমরা আপনাকে দিতে পারবো, যেটা হয়তো ডিরেক্টলি আপনারা অ্যাপ্লাই করলে ওই ফ্যাসিলিটি গুলো আপনারা পাবেন না। তো এখন আমি আপনাদেরকে এই সেমিনারটাতে বেসিক্যালি স্টেপ বাই স্টেপ এই পুরো জিনিসগুলো ব্রিফিং করব, ঠিক আছে। এবং আপনাদেরকে হয়তো বা নেক্সট 15 to 20 মিনিটস আপনাদেরকে ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে মিস ফাল্গুনি দেশাই জয়েন করেছে অলরেডি। সো আমি ওনার কাছে হচ্ছে হ্যান্ড ওভার করবো। উনি আপনাদেরকে মিস ফাল্গুনি দেশাই, মিস্টার লোহিত এন্ড মিস্টার গডবিন, ওনারা তিনজন বেসিক্যালি হচ্ছে আপনাদেরকে ইউনিভার্সিটি এবং ফ্রান্স রিলেটেড ব্যাপারগুলো আপনাদের কাছে ব্রিফ করবেন। এবং এরপরে আমি আপনাদেরকে ব্রিফ করবো আপনারা কিভাবে অ্যাডমিশনটা নেবেন, আপনারা কি কি ফ্যাসিলিটিস গুলো পাবেন। এবং মোরললেস আপনারা বাংলাদেশে যারা আছেন তারা সবাই জানেন যে সবারই কম বেশি ডকুমেন্টারি গ্যাপ থাকে। কারো হয়তো বা দেখা যাচ্ছে সার্টিফিকেটের কোনো একটা এরর আছে, কারো হয়তো বা দেখা যাচ্ছে স্টাডি গ্যাপ আছে, কারো হয়তো বা হচ্ছে গিয়ে আপনার স্পাউস নেওয়ার চিন্তা ভাবনা আছে, কারো হয়তো বা আপনার দেখা যাবে ব্যাংক স্টেটমেন্টের আপনারা টাকা দেখাতে পারছেন না, এই ধরনের প্রবলেম আছে। তো এই প্রবলেম গুলো নিয়ে তখন আমি আলোচনা করব, কারণ এই সমস্যার সমাধানগুলো আপনাদেরকে ইউনিভার্সিটি অথরিটি দিতে পারবে না, এই সমস্যাগুলোর সমাধান দিব আমি, ঠিক আছে। সো এইগুলো নিয়ে আমরা আলাপ করব পরে, বাট আগে আমরা আমাদের জেনারেল ব্রিফিং পার্টটা শেষ করব, ঠিক আছে। জেনারেল ব্রিফিং পার্টটা শেষ করার পরে আমি আপনাদের সাথে তারপরে এই ব্যাপারগুলো নিয়ে, এই যে ক্রুশিয়াল পয়েন্টগুলো আছে সেই ক্রুশিয়াল পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। সো আপনারা যদি সবাই খাতা কলম নিয়ে রেডি থাকেন এবং আমি যদি এখন মিস ফাল্গুনি দেশের কাছে যদি এটা হ্যান্ড ওভার করতে যাই, আপনারা যদি রেডি থাকেন আমাকে একটু কষ্ট করে আপনারা আবারও একবার একটু চ্যাট বক্সের মধ্যে রেডির আর লিখে জানাবেন, কাইন্ডলি রেডির আর লিখে জানাবেন একটু। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হোপফুলি আপনাদের নেক্সট 40 to 45 মিনিটস ইজ ভেরি ভাইটাল। সো হোপফুলি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তো ফাল্গুনি, আর ইউ অ্যাভেলেবল? Yes. Okay, so Falguni, I have made the primary introduction from my end. Okay.
Okay, so you can now take over So, for the basic yes. briefing. Thank you. Hi, team. Thank you. Firstly, thank you for joining. Okay. So, myself, Falguni, and I am designated here as International Manager in LIGMR College. This college is located in Lyon City in France. Okay. Secondly, we do have two important members with us. One is Mr. Godwin. Okay. He is right now, working as International Manager with France. And second is Mr. Lohit Sharma. He is the Asian division head of the entire, LIGMR. He looks after all the departments regarding sales, everything, okay, marketing and everything. So Mr. Lohit is here and Godwin is here. They will help you out. So if you have any doubts or queries, you can just let us know. They will brief you everything about college, about the culture, about the work scenario and everything, okay, regarding the courses as well. So I'll just hand over this call to Godwin. So he will start briefing about the same. So Godwin, are you there? Hello. Yes, hello, Miss Falguni. Yes. So you can start, Godwin. Okay. And after that, Louis sir will hand over this call. Okay, great. All right, so hello everyone. How are you doing all? I believe we are all doing good. All right, great. That's fine. Right. So as Miss Falguni introduced me, my name is Gordon Walter, and I'm an international business manager for LIGMR, which is Leon Institute for Geostrategy and Multicultural Relations in France. And I'm also an international student counselor as well. Right. So it's nice to have you all here with me. All right. So today I will be telling you brief about France, all right, and then about LIGMR. Okay. Right. So France, as we all know, is a beautiful European country. All right. And we all know that France is a member of the European Union. Right. So being a member of the European Union, what it means is that being a member of the European Union, automatically you become a Schengen country. All right. So even though you will be getting a student visa to France, but then the student visa will be a Schengen visa, which will be giving you access to the other 26 European Union country, which is very interesting. Imagine having one visa and then you can travel to other 26 European countries. All right. So that is one thing that you should be looking at. All right. Aside that, France is a very beautiful country currently. If I don't know if we are all active on the internet, right? We all know that France, okay, is currently the most visited country, all right, in the world. So when it comes to tourism, okay, when it comes to tourism, France is the leading country in tourism. Right. So a lot of people do come to France. A lot of people do visit France because of the beautiful culture and then the beautiful nature, how the country has been built. All right. Yes. And then one more thing is that you don't need a French language proficiency to travel to France. All right. Even if you don't understand French, even though France or French is the official language of France, but then, as I said, you don't need a French language proficiency to travel to France. All these people that have been traveling all over the world to France, all right, not all of them can speak French. Okay, that shows that French language proficiency is not a basic requirement or it's not a mandatory requirement for you to come to France. All right. Yes. Okay. Right. So I'm continuing. As I was saying. All right. France has a very beautiful culture, and then it will be very nice to have you in France. Okay, now let's come to LIGMR. Okay, LIGMR is a beautiful college that we have established, and then currently we are looking out for the June 2025 intake. All right, so I'm hoping that you will be able to join us for the June 2025 intake. Thank you so much, and then for now at this point. I will be handing over to Mr. Lohit, who is the head of the Asian division team, and then he will take over from there. Thank you so much. All right. Hi, Gordon. Thank you so much. And Falguni, thank you so much. And Divyanshi, very thank you so much that you have organized in such a webinar where we can interact with many of them. It's nice to see you again. Yeah, nice to see you, Mr. Lohit. Please go ahead. First of all, very good afternoon to everyone. Happy Ramadan, everyone who has been going on the fastings and everything. It was really nice that you have been associated with us and also with the Beyond firms. So, first of all, as Godwin has described you regarding the college and everything, first of all, we have to understand what exactly the reasons we are trying to go to that countries, right? Here, we all are looking for some bright future for us in terms of studies, in terms of our better life,
is because of the per capita income that will be gaining in other countries. And now France is trying to be one of the education hub in the world where most of the peoples have been attracted to other France for the higher studies. It's not because only because of the higher studies, but it's also because of the per capita income the country has been laying down to the employees. It's very important what are our social rights, what are our personal rights, right? Everything that is a very important while we choose the countries. And the Europe stands first in terms of entire Europe. And that is the reasons why the France being a so small country in compared with any part of the other world, but still in the sixth largest GDP in the world. It's all because of their policies. It's all because of their behavior. As Godwin is talking about the college and everything, first of all, for the this APEC nations, that mostly India, Bangladesh, Pakistan, Sri Lanka, UAE, and northern part of Africa, we are mostly coming up with two programs. One that is BBA and another that is MBA programs. Here, the tuition fees ranges with 8,500 euro and goes up to 10,000 euros. Where the teams can guide you exactly depends on your profiles, what you are studying, what are the things you can have, what are the other options, what are the specializations you can have. It totally depends on profile to profile basis. But while choosing the career, it's very important to look into both the pros and cons. As Gordon has told you many things good about the France and everything, there are lots of things also which you should take in considerations. What are the decisions while taking a decisions? First, is always the importance if we are going to another country. We can't be dependent on our family for the always to get our studies, to get our living costs to that part because we are not belonging to that families. I believe we all are from in a category from the middle class families, right? Where for us each and every penny that actually matters and our hard-earned money by our parents, they are investing on us for our studies. Continuing with the studies is also important being an international student how we can earn in that country. That is very much important because studying in this country, which I told you, India, Bangladesh, Pakistan, and Nepal is very cheaper. But in terms of France, it's coming around something around 8,500 euro per year. That's the biggest cost. But for your information, in generally, a students who work in France makes an earning of approximately 2,000 to 2,500 euro per month, right, per month, and the expenses comes around 500 to 700 euros. So still you do have the chances where you can save approximately 1,000 to 1,300 euros per month on your savings. That is very much important because completion. So during your completion of the course, you will be approximately saving around something around 5,000 to 6,000 euros. More than that, it is very, very important after paying all your dues, all your college tuition fees and everything. Because here we are going for our upliftment. We don't want to face the same life what we are facing in this country, right? That is the reasons we are looking for the opportunities to be get enrolled in the other countries. Here, France is welcoming on the very next level. And important thing about the France is that the France doesn't require any English proficiency test. There you have the medium of instructions in English. If you can understand English language, you can get enrolled into the admissions into the colleges from the France and you can get admitted to that college. That is very much important because many of us doesn't give the English proficiency test and everything. And I believe, particularly what I believe, one cannot be justified on the papers. For an example, if I got 50% of the marks or 55% of the marks, if I've got 5 bands in my eyelids, it doesn't mean that I doesn't understand, but I can understand and I can speak. What I believe, it's all about your habitual behavior. It's all about you, how you learn that language. For an example, right now, if I've been placed in Dhaka, I'm pretty much sure that I can understand. Now I can understand Bengali, but I could have been talking Bengali also very fluently as Vivian was talking at the introductions of this round. So it's all about our habitual behavior, how we learn those things. But that's my pretty much sure when you will be going to the France, you must be learning the French language because obviously that is something that becomes a part of our day-to-day activities, right? And simultaneously, the college will also assist with you with the French language courses that will help you out to get a better job. Because for an example, you are into the front row, right? Because for an example, you are working in a restaurant. Let's take an example. At the initial days, you may not be get a job where you will be working at the front row in terms of waiter or in terms of teacher because you have to interact with the people and you doesn't know whether the people who is coming to your restaurant is knowing the English language or not or is knowing the French language or not. That is the reason you will be in the back-end jobs. But yes,
once you comes to the knowledge of the French language, and you will be obviously coming to the upfront. That is very much necessary. Now I have been placed, for an example, for your confirmations, I'm saying that I am not masters in French language. I just learn, understand the B1 level of French. But that also I have been admitted by the French college. This is where they have been welcoming. They are so much generous and they are so much welcoming the internet students in their countries. Secondly, you have to understand if you're going to that country, whether that country is capable enough or not to accommodate you. Let's take an example. Right now, you're going for your Ramadan month and everything, and you have to have the iftar parties in the evening. You will be welcoming that many number of people in your families for the iftar parties as per your capacities only. For an example, if I do have the capacity to give the food to 10 people, I will be welcoming only 10 people in my home for the iftar party, not 20 people, because I can't unsatisfy that 10 people to whom I have welcomed. Same way, I have just taken this example to just you give an idea how much the country need the people. Now, last year only, Macron came to India and he has welcomed more than 30,000 students only from India. Only from India, I'm talking about. So you can understand how much they can accommodate from the international students. Now, I'm talking about, I've taken example of India, but same case you have to understand if you're saying only 30,000 from India, that how much they do have the accommodation. That means they are at least welcoming more than lakhs of students in 2 years of duration of time. Being a so much a small country, the country alone can host the Olympics. That means how much job opportunity they do have, how much incomes they do have, because you do understand how much cost that is being involved in organizing an Olympic. Last year they have organized the Olympic. That means they have created that much of job. For an example, if I host an Olympic, right, there are lots of other business hubs that will be come into the picture. Let's take an example. If tomorrow Bangladesh hosts the ICC Men's World Cup, right, then you can understand how many jobs would have been generated in that country. Recently, Pakistan has organized the Champions Trophy. Because of that Champions Trophy, how many jobs have been organized? How many jobs has been comes into the market? Because once it has been started, right? Once, for an example, Dhaka, if Bangladesh hosts the ICC Men's World Cup, there need to be stadiums, there must be hotels, there must be transportation systems for the players. But what about the people that have been coming down to the Bangladesh for watching the matches? They won't be going to the five-star hotels. They might be staying with some of the hotels. They might be using the local transports. They might be using the local restaurants. They might be going for the sightseeing. They might be requirement of the tourist people. This is how the business and the job opportunities do occurs in the markets. And this is where the developing countries lag behind, because the country doesn't have that much of GDP so that they can be benefited. Secondly, the country which we are talking about, it is the part of the UN. It is the part, if once it is a part of the UN, how much strong they do have in the geopolitics. Because geopolitics also plays a very, very, very bigger role while we choose a country. If the country turns to be very neutral in any of the decisions, then it is always good to be the part of that country. For an example, right now, the Canada is very a dipping market. Why? Because the geopolitical conditions of the country is not that too good. And that is the reason there is a dip in the market. And where the France, being such a small country, welcoming 1 lakh of students, then you can understand how much the country is being stable in terms of the political, in terms of the economics. As you all understood last year, what has happened in the Bangladesh, how much geopolitical problems that has comes into the country, right? Because of that, many of the person has lost the job. Same way, the France has been stable from their independence. This is where they've been standing off. This is where the country stands off. Secondly, regarding the government policies, regarding the labor law, the country is very, very, very much strict. If they are saying that you are be getting 12 euro per hour, that means you will be getting 12 euros per hour. This is something they can't avoid. This is where you are securing your part-time jobs income. This is very much important. Secondly, it is not that something that you have invested some amount of money in this while going to that country,
and what you will be ROI, what will be your return on investment of that amount. That I'm pretty much sure if you stayed back in that country for the 5 years, then you are be eligible for going for the PR process. That means the country is giving the PR. The only things that we do required for the PR is that if I can convince the government that I'm going to be the asset of that country, then the country doesn't have a problem to grant the visas. If the country is found it to be that I'm a threat or I'm a liability to the country, then the country will reject my visa, the country will reject my PR process. This is how the exactly it works. Now the country is welcoming. That means it is our chance to we get enrolled in this part. For an example, it's all about the opportunities. Many of your friends, many of your family members right now might be settled down in Canada who have gone 20 years or 10 years back. Let's forget about 20 years. Just imagine the people who have gone 10 years back down the line in the Canada, how much they are earning. For an example, ask the MP person who have gone just 1 year or 2 years back, how much they earn. There is you will be seeing a huge difference because it's all about the first commerce that comes into the market. Now, France has opened their gates for the international students in a very extensive way. How you approach and how you grab this opportunity, that is important. Today, here we are 43 people. Tomorrow, this 43 will be 430. That's what pretty sure because you will be spreading the mouse to other people. This is very much important, right? And this is where being the first comers, it is always important to be get enrolled at the very first go. That times the what you can say, the conditions used to be very easiest to get enrolled in that countries because that time the country also required the people. If I do have the demand and I'm asking the people, the always the first comers will be getting the job or getting the visa. For an example, if I do have a requirement of 10 people in my college as an employee, the first 20 visa will be shortlisted, and from that I will be generating the 10 people the visas. Tomorrow's, if it comes to something around, again, if I get visas up to 50 or 60, the students might be so much of good, but they won't be getting the visa, or they may not getting the job. So be the first comers, be the first person to get enrolled and get the things what has been offered to you. This is the primary job role. There was a saying, survival is the fittest, right? Once if you do have the capacity to survive in the market, then you are the fittest person to be in that market. And to be the first person, being the first person, you will be always given an options to be the person of that country. And this is where it should be. You should always grab the opportunities which has been offered. I believe you are the lucky 46 people who has been offered that way. Now I can understand how Bangladesh is going around because I used to quite travel this part of the world, and I'm also the part of this world because I'm also from very near place from Bangladesh, not from Bangladesh, but from very near place. I do understand because whether it's Bangladesh, India, Pakistan, Nepal, Sri Lanka, all do have the same culture, all do have the same economic conditions. Hardly it will be a bit of different. All the countries do have equal things where they are looking for the other countries' world, and that is the reason major of the countries are looking for this part of the world to get to welcome the people in their country. This is what I have to say. It's on you how you take this opportunity to get enrolled, right? I won't take that much of long by giving you the lectures or something. It's not about the lectures. It's all about the guidance which you are seeking for. Now we will open for the question and answer so that we can help you out with many of the, I believe there are many of your questions you do have, which we can answer. If you do have problems in English, you can also ask me in Bengali. I will try to reply in Bengali. I'm not good in Bengali. I very rarely speak Bengali, but I will try to commit. Yes, I can understand Bengali and I can translate you in English on that thing. Thank you so much, David. And anything questions you do have, also I'm welcoming for that. Yeah. So thank you so much, Mr. Lohit. আপনাদের যাদের কোয়েশ্চেন আছে বলে মনে করছেন, সো আপনারা যেটা করতে পারেন, আপনারা চ্যাট বক্সের মধ্যে কিউ লিখে দিতে পারেন। কিউ লিখে দিলে কোয়েশ্চেনের কিউটা লিখে দেন, সো দ্যাট এই কোয়েশ্চেন গুলো হচ্ছে কি তখন ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করতে পারেন আর কি আপনারা। Okay, so I think they are not having the basic questions.
So if they are having, I think Mr. Lohit, you will be here present in the seminar, right? Yeah, I will be there. Yeah. So no problem. So I will take over and I will give them the briefing from my end. And after that, if they are having the questions, so they can ask. No problem. Okay. Okay. এর মধ্যে আমি দেখতে পাচ্ছি মুন্নি আক্তার নিপা, আপনি একটু আনমিউট করবেন কাইন্ডলি। So I think 2 or 3 questions are coming. মুন্নি আক্তার নিপা, একটু আনমিউট করেন, আপনার কোয়েশ্চেনটা করেন প্লিজ। মুন্নি আক্তার নিপা, আপনি কি শুনতে পাচ্ছেন? ওকে, ওকে। সো এখানে আসলে বেসিক কোয়েশ্চেন গুলো আপনাদের আমি বুঝতে পারছি, এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার গুলো আসলে আমার এন্ড থেকে কভার হওয়ার কথা। তো তাইলে so Mr. Lohit, if you do not mind, so I am continuing with my part and after that we can take the questions, okay? Surely. Yeah, okay. And Ms. Falguni, can you please take care of an issue that maybe some of the participants, they want to unmute but they cannot. So, Yeah, I am doing it right yeah. away. So Ms. Munni Akhtar, she cannot unmute. Can you please take care of that? Yes, sir, just 1 minute. ওকে, সো আপনাদের বেসিক কোয়েশ্চেন গুলো আমি পেয়ে গেছি। সো বেসিক কোয়েশ্চেন গুলো এগুলো আসলে আমার পার্টে কভার হওয়ার কথা, ঠিক আছে? তো আপনারা, আমি আসলে আপনাদের চেহারা না দেখলে আমার জন্য খুব কঠিন হয়ে যায় যে মানে একটা সেমিনার কন্টিনিউ করা, কারোরই কোনো চেহারা দেখতে পাচ্ছি না। একটু যদি কেউ কিছু মনে না করেন, একটু যদি ভিডিওটা অন করেন, যেমন মাহমুদ ভাইকে দেখতে পাচ্ছি, শুধু একজনই ভিডিও অন করেছেন, মাহমুদ আলী। বাকিরা যদি একটু ভিডিওটা ওপেন করেন তাহলে একটু কথাবার্তা বলতে আপনাদের সাথে সুবিধা হয় বা আপনাদের সাথে কনসেন্ট্রেশনটা রাখতে সুবিধা হয়। আচ্ছা, হ্যালো, জি, হ্যাঁ আপু, আমি কিছু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ প্লিজ বলেন। মানে ফ্রান্সের ব্যাপারে একটু মানে রিকোয়ারমেন্টস গুলা কি কি লাগবে এবং আইএলটিএস এর মানে স্কোরটা কত। বেসিক্যালি আমি হচ্ছে মাস্টার্স এর জন্য অ্যাপ্লিকেশন করতে যাচ্ছিলাম। তো মাস্টার্স এর জন্য হচ্ছে স্পাউস এবং ডিপেন্ডেন্ট নেওয়া পসিবল কিনা বা কত দিনের মধ্যে নিতে হয়, ওকে, এবং কোন ব্যাংক স্টেটমেন্ট। ওকে, ঠিক আছে আপু, এগুলো বেসিক্যালি বেসিক কোয়েশ্চেন, এগুলো আমার ইনফরমেশনে চলে আসছে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমি আইএলটিএস এর রিকোয়ারমেন্টসটা একটু আগে যদি বলতেন। ঠিক আছে। আচ্ছা, প্রথম জিনিস আমি একটু আপনাদেরকে শুরু করি আপনাদেরকে বলা, কারণ এইগুলো খুব বেসিক কোয়েশ্চেন, যেটা আমি জানি যে আপনাদের মধ্য থেকে কোয়েশ্চেন গুলো আসলে আসাটাই স্বাভাবিক। প্রথম জিনিস আপনারা একটু মাথায় রাখেন, এই জিনিসগুলো একটু নোট করবেন, যে ফ্রান্সে আপনারা যে অ্যাপ্লাই করবেন, এই ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেতে অথবা ভিসা পেতে দুইটা কিন্তু দুই জিনিস, একটা ইউনিভার্সিটির তরফ থেকে আসবে আর একটা আসবে এমবাসির তরফ থেকে, ঠিক আছে? তো ফ্রান্সের জন্য ইউনিভার্সিটির অফার লেটার পেতে আপনাদের কোনো আইএলটিএস অথবা পিটি অথবা কোনো ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে 1 নাম্বার, ঠিক আছে? কোনো ধরনের কোনো আইএলটিএস, পিটি অথবা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের কোনো প্রয়োজন নেই, এটা হচ্ছে প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে, ইউনিভার্সিটি আপনাকে অফার লেটার দেওয়ার জন্য 10 ইয়ার্স পর্যন্ত স্টাডি গ্যাপ অ্যালাউ করবে। 10 ইয়ার্স পর্যন্ত স্টাডি গ্যাপ অ্যালাউ করবে মাস্টার্স এর ক্ষেত্রে, আর 6 বছর পর্যন্ত স্টাডি গ্যাপ অ্যালাউ করবে ব্যাচেলার্স এর ক্ষেত্রে। আবারও বলছি, দুইটা জিনিস দুই রকম, ব্যাচেলার্স এর ক্ষেত্রে 6 বছর, মাস্টার্স এর ক্ষেত্রে 10 বছর। কিন্তু এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ ইউনিভার্সিটি আপনাকে অফার লেটার দিলেই সেটা কিন্তু আপনাকে কখনো ভিসার নিশ্চয়তা দেয় না। তো আমার ভিসা প্রসেসিং এর অভিজ্ঞতা থেকে বলছি যে অ্যাকচুয়ালি 10 বছরের স্টাডি গ্যাপ যদিও ইউনিভার্সিটি আপনাকে অফার লেটার দেয়ও, সেটা আপনারা আলাদা করে আমাদের সাথে একটু কথাবার্তা বললে আমরা মাঝখানে আপনাদেরকে প্রোফাইলটা রেডি করার সময় এখানে কোনো ডিপ্লোমা বা হচ্ছে গিয়ে ওয়ার্ক এক্সপেরিয়েন্স ইনক্লুড করে আপনাদের স্টাডি গ্যাপটা যতটুকু সম্ভব আমরা কমায় আনার চেষ্টা করি, ঠিক আছে? সেটা আপনাদের প্রোফাইলিংটা যখন আমরা করব, তখন আপনাদের প্রোফাইলটা এমন ভাবে আমরা রেডি করব যাতে আপনাদের এই স্টাডি গ্যাপটা অতটা চোখে না পড়ে। কারণ আপনি 10 বছরের স্টাডি গ্যাপে ইউনিভার্সিটি হয়তো আপনাকে অফার লেটার দিবে, ঠিক আছে?
বাট ইউনিভার্সিটির অফার লেটার কিন্তু কখনোই আপনাকে ভিসার গ্যারান্টি দেয় না। আপনাকে কিন্তু ভিসা পাওয়ার জন্য আপনাকে এমবাসিতে কনভিন্স করতে হবে যে আমি অ্যাকচুয়ালি পড়াশোনার মধ্যে আছি বা আমি পড়াশোনা করতেই ওই দেশে যেতে চাচ্ছি। তো এই জিনিসটা কনভিন্স করার জন্য দেখা যায় আমরা আপনাকে ইন বিটুইন কিছু, আপনি পড়াশোনার সাথে ছিলেন, পড়াশোনার টাচে ছিলেন, এটা বোঝানোর জন্য কিছু ডিপ্লোমা কোর্সের মধ্যে আমরা আপনাকে দেখিয়ে দিই, এবং ওই প্রোফাইলিং গুলো আমি পার্সোনালি যেহেতু হ্যান্ডেল করি, ওই প্রোফাইলিং গুলোতে আমি আপনাদেরকে হেল্প করব। কারণ দিন শেষে আপনারা আপনাদের একটা কনসেন্ট্রেশন ক্লিয়ার করেন, একটা জায়গায় কনসেন্ট্রেশনটা ক্লিয়ার করেন, সেটা হচ্ছে দিন শেষে অ্যাজ আপনারা এখন বাংলাদেশে আছেন, এই অবস্থাতে পার্টিকুলারলি আপনারা এখন যে অবস্থাতে আছেন, এই অবস্থাতে আপনাদের মূল কনসেন্ট্রেশনটা হওয়া উচিত কিন্তু ভিসা, আর কোনো কিছু না। আপনি ওখানে যাওয়ার পরে দেন আপনি ওখানে কত টাকা ইনকাম করতে পারবেন, পার্ট টাইম জব পাবেন কি পাবেন না, কি পাবেন না পাবেন, তারপরে হচ্ছে ওখানে পড়াশোনা করার পরে কি হবে, তারপরে হচ্ছে ওখানের মধ্যে মানে আপনি পিআর কখন পাবেন, বা এই যে কোয়েশ্চেন গুলো আপনাদের মনে আসাটা স্বাভাবিক, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আজ পর্যন্ত এরকম কোন ট্র্যাক রেকর্ড কিন্তু নাই যে কেউ একজন এরকম গেছে স্টুডেন্ট ভিসায় আর তাকে হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে এই ফর্মালিটিস গুলো কমপ্লিট করতে পারে নাই। তো আপনি যখন রাস্তায় নামবেন, আপনি যখন এই রাস্তাটা দিয়ে হাঁটা শুরু করবেন, আপনি কিন্তু অটোমেটিক আস্তে আস্তে ধাপে ধাপে বুঝে যাবেন কখন কি করতে হবে। বাট আপনি যদি এখন বাংলাদেশে বসে কখন আপনি পিআর পাবেন এটা নিয়ে চিন্তা করা শুরু করেন, তখন কিন্তু আপনি আপনার মূল ফোকাস থেকে সরে যাবেন। এখন আপনাদের এন্ড থেকে আপনাদের মূল ফোকাসটা হওয়া উচিত ভিসা, এবং এজ আমাদের তরফ থেকে, এজ আপনাদের কনসালটেন্ট হিসেবে আমাদের তরফ থেকে আমাদেরও কিন্তু মেইন কনসেন্ট্রেশন আপনার জন্য ভিসা। ঠিক আছে? তো এখন আসি আপনাদের বেসিক্যালি এই ভিসার জন্য বা আপনাদের পুরো জার্নিতে টোটাল কিরকম বাজেটিং করতে হবে, এবং ভিসা পাওয়ার সাথে আমরা আপনাদেরকে কোন কোন জায়গাগুলোতে আপনাদেরকে হেল্প করব। তো এখানে কিছু ধাপে ধাপে আমি আপনাদেরকে পেমেন্টের ব্রেকডাউনটা বলে দিচ্ছি। নাম্বার 1, প্রথম যে পেমেন্টের থাকবে। আমার একটা কোশ্চেন ছিল। হ্যালো ভাইয়া। হ্যাঁ সুমন ভাই প্লিজ বলেন। হ্যাঁ, সাবজেক্ট গুলা একটু যদি ক্লিয়ার করতেন। ওকে, সাবজেক্ট আমি বলছি। আচ্ছা, বেসিক্যালি এই ইনস্টিটিউটে আপনাদের বিবিএ এবং এমবিএ এইটার উপরই সবকিছু, ঠিক আছে? এবং এই ইনস্টিটিউটের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এই ইনস্টিটিউটে যেহেতু ওরা হচ্ছে গিয়ে সব রকমের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করায় না, শুধুমাত্র বিবিএ আর এমবিএ নিয়ে পড়ায়, এবং বিবিএ আর এমবিএ তে যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টই অ্যাপ্লাই করতে পারে। মানে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের সাবজেক্ট যেটাই থাকুক, বেসিক্যালি বিবিএ আর এমবিএ থেকে কিন্তু যে কোনো ব্যাকগ্রাউন্ডের সাবজেক্টের স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারে। তো আমাদের সবার না, এখানে কিন্তু আসলে স্টুডেন্ট গুলো তো পারে না বিবিএ তে। ইন্টারন্যাশনালি যখন আপনি অ্যাপ্লাই করবেন, যেমন লেটস আপনি যদি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, ধরেন আপনি ইংলিশ নিয়ে পড়াশোনা করছেন, আপনি কিন্তু এমবিএ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ফ্রান্সে আপনি অ্যালাউড, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। আপনি বাংলাদেশে পাচ্ছেন না, দ্যাট ইজ আ ডিফারেন্ট সিনারিও, আপনি ওখানে পাচ্ছেন। ঠিক আছে? তো আপনারা তো ব্যাচেলর নিয়েও কাজ করেন, রাইট? এই ইউনিভার্সিটির এই ইনস্টিটিউটের ব্যাচেলার্স এবং মাস্টার্স দুইটা প্রোগ্রামই আছে। ঠিক আছে? আমার হচ্ছে আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, দোনোটাতেই আমার হচ্ছে। ভাইয়া পার্সোনাল প্রোফাইলিং আমি এখন করব না, ঠিক আছে? কিছু মনে করবেন না, পার্সোনাল প্রোফাইলিং এখন আমি করব না, কারণ এখানে যেহেতু আরো 50 জন আছেন। তো পার্সোনাল প্রোফাইলিং না করে আমি আপনাদেরকে আগে ইন জেনারেল ব্রিফিংটা দিচ্ছি, দেন আপনারা ইন জেনারেল ব্রিফিংটা পাওয়ার পরে যারা সিদ্ধান্ত নেবেন আগাবেন, তাদেরকে আমি কন্ট্যাক্ট নাম্বার দিব, সেখানে আপনি আপনার পার্সোনাল প্রোফাইল আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন, দেন সেটা অ্যাক্সেস করে আমরা নেক্সট স্টেজে যাব। ঠিক আছে? তো আগে আপনারা একটু জেনারেল ব্রিফিংটা আগে মাথায় নেন, যেটা জেনারেল অবস্থায় আপনার জানা লাগবে, কারণ পার্সোনাল ব্রিফিং কিন্তু এখন একজন স্টুডেন্ট ধরে আমার পক্ষে করাটা রাইট এই সেমিনারে সম্ভব হবে না। ঠিক আছে? জি স্যার, এটাই করেন, বাদ বাকিটা পরে করেন। রাইট, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন আসি আমাদের জেনারেল ব্রেকডাউন আমার কি কি লাগবে। ঠিক আছে? জেনারেল ব্রেকডাউন নাম্বার 1, আপনাদের বাজেটিংটা আগে মাথার মধ্যে ফিক্স আপ করেন, বাজেটিংটা, কারণ এটা হচ্ছে স্টুডেন্ট ভিসায় সবচাইতে বড় জিনিস হচ্ছে এই বাজেট। ঠিক আছে? ফার্স্টলি আপনার কে মাথায় রাখতে হবে, আপনি ব্যাচেলার্সে যাবেন 3 ইয়ার্স এর জন্য, ওখানে যে কোর্সগুলো আছে
ব্যাচেলার্সে যাবেন 3 ইয়ার্সের জন্য, মাস্টার্সে যাবেন 2 ইয়ার্সের জন্য। ব্যাচেলার্সে 3 বছর, মাস্টার্সে 2 বছর। এখন আসি, আপনাকে আমরা যে টিউশন ফিজের প্রজেকশনটা দিচ্ছি, এটা কিন্তু প্রথম বছরের প্রজেকশন দিচ্ছি। মানে আপনার ভিসা পেতে গেলে বাংলাদেশ থেকে প্রথম বছরের টিউশন ফি ক্লিয়ার করে আপনাকে যেতে হবে, ঠিক আছে? এবং এই টিউশন ফিটা আপনি 50-50-তে দিতে পারবেন। আপনার টিউশন ফি যেটাই হোক, সেটা আপনি অর্ধেক দিতে পারবেন ভিসার আগে, আর অর্ধেক দিতে পারবেন ভিসা পাওয়ার পরে, ঠিক আছে? এখন আসি এই পেমেন্ট সিস্টেমটা অ্যাকচুয়ালি কিভাবে করে কাজ করে। এই জায়গাগুলো একটু সেন্সিটিভ, একটু নোট করবেন। ব্যাচেলার্স কোর্সের ক্ষেত্রে ইয়ারলি টিউশন ফি, অ্যানাউন্সড টিউশন ফি হচ্ছে 8,500 ইউরো। আমার লাস্ট উইকে যে স্টুডেন্টরা অ্যাডমিশন নিয়েছে, ওদের ব্যাংকে ইউরোর প্রাইস পড়েছে রাফলি 128 পয়েন্ট সামথিং, ঠিক আছে? 128 পয়েন্ট সামথিং। ওরা যারা ব্যাংকে টাকা জমা দিচ্ছে ওদের এরকম পড়েছে। সো আপনারা ওভাবে করে হিসাব করেন, ইফতিকর একটু বাড়াই হিসাব করেন, 130 ধরে হিসাব করেন, ঠিক আছে? আচ্ছা, এখন আসি মাস্টার্সের ক্ষেত্রে। এই ফিসটা হচ্ছে ইয়ারলি 9,500 ইউরো। 9,500 ইউরো। এখন এই যে 8,500 ইউরো ব্যাচেলার্সের জন্য আর মাস্টার্সের জন্য 9,500 ইউরো, এখান থেকে আপনি যখন ফাইনালি ডিসিশন নেবেন যে আমি আসলে অ্যাপ্লাই করব, তখন আপনার একটা কলেজ ইন্টারভিউ হবে, ঠিক আছে? আপনি লেটসে ফার্স্টে হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লিকেশন করার পরে আপনার একটা কলেজ ইন্টারভিউ হবে। এই কলেজ ইন্টারভিউটাতে কলেজের তরফ থেকে আপনার সাথে হচ্ছে গিয়ে একটা অনলাইন মিটিং এ বসবে। অনলাইন মিটিং এ বসার পরে এবং আপনার প্রোফাইলটাও আমরা সাবমিট করব। আপনার প্রোফাইল দেখে এবং আপনার সাথে কথাবার্তা বলে যদি কলেজ কর্তৃপক্ষ মনে করে যে ঠিক আছে আপনাকে কিছু স্কলারশিপ অফার করা যায়, তখন সেই ক্ষেত্রে 500 থেকে 2,000 ইউরো পর্যন্ত স্কলারশিপ আপনি পেতে পারেন প্রথম ইয়ারের যে টিউশন ফি সেটাতে। যেমন আমি এই বছর আমি এই ইনটেকে যে স্টুডেন্টদেরকে অ্যাডমিশন করিয়েছি, সেখানে অ্যাকচুয়ালি ওই পরিমাণ 2,000 ইউরো স্কলারশিপ পাওয়ার মতো আসলে কোনো স্টুডেন্ট প্র্যাকটিক্যালি অত ভালো ইন্টারভিউ দিতে পারে নাই। বাট 1,500 ইউরো স্কলারশিপ আমি পেতে দেখেছি। আর ইন্ডিয়ান এভারেজ মোটামুটি 500 ইউরো স্কলারশিপ অনেকেই পেয়েছে। 500 ইউরো পর্যন্ত স্কলারশিপ অনেকেই পেয়েছে, ম্যাক্সিমাম 1,500 পর্যন্ত পেতে দেখেছি। বাট ইন্টারভিউ যদি আসলে খুব ভালো হয় এবং ইউনিভার্সিটি যদি মনে করে, তাহলে 2,000 ইউরো পর্যন্ত তারা এই স্কলারশিপটা দিবে, ঠিক আছে? তো নর্মালি কি হয়, নর্মালি সিস্টেমটা হচ্ছে এই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি, আপনি যে ফার্স্টে আবেদন করবেন, এই অ্যাপ্লিকেশন ফিটা হচ্ছে 320 ইউরো, যেটা বেসিক্যালি নন রিফান্ডেবল। 320 ইউরো, যেটা আপনি ইভেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়েও যদি আবেদন করেন, এই 320 ইউরো আপনাকে দিতে হবে। বাট ওয়ান্স আমরা যারা মাস্টার এজেন্সিরা আছি, মাস্টার এজেন্সিদের মাধ্যমে যখন আপনি অ্যাপ্লাই করবেন, এটা আপনাদের জন্য একটা স্পেশাল অফার চলছে যে আগামী 5 তারিখের মধ্যে, এপ্রিলের 5 তারিখের মধ্যে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য এই ফিসটা থাকবে অনলি 50 ইউরো। আগামী 5 তারিখের মধ্যে 320 ইউরোর জায়গায় 50 ইউরো। এবং 5 তারিখ থেকে 15 তারিখের মধ্যে যারা অ্যাপ্লাই করবেন, 6 তারিখ থেকে 15 তারিখের মধ্যে যারা অ্যাপ্লাই করবেন, তাদের জন্য এটা থাকবে হচ্ছে 70 ইউরো, ঠিক আছে? 70 ইউরো 6 থেকে 15। এবং 15 তারিখের পর থেকে আবার নতুন কোনো সার্কুলার না হলে অ্যাজ ইউজুয়াল ওই 320 ইউরোটাই থাকবে, ঠিক আছে? তাইলে আবারও বলছি যে এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেজ। আপনি লেটসে আপনি আপনার ডকুমেন্টস দিলেন, ডকুমেন্টস দেওয়ার পরে আপনি যদি এই অ্যাপ্লিকেশন ফিটা যখন দিবেন, তখন হচ্ছে গিয়ে আপনার ইউনিভার্সিটির ইন্টারভিউর জন্য আপনাকে কল করা হবে। ইউনিভার্সিটি ইন্টারভিউর পরে বেসিক্যালি ডিসিশন হবে যে আপনি কত ইউরো স্কলারশিপ পাচ্ছেন। যেমন আপনি যদি বলেন যে ভাইয়া আমার কোনো স্কলারশিপের প্রয়োজন নেই, বাট আমার অফার লেটার দ্রুত দরকার, আমি অফার লেটার পেলেই হচ্ছে, আমার স্কলারশিপ প্রয়োজন নেই, ওকে, ওয়েল এন্ড গুড, আপনি অ্যাপ্লাই করবেন। আমি আপনার এনশিওর করব যে আপনার মোটামুটি 3 ডেজ এর মধ্যে, আপনি অ্যাপ্লাই করার 3 ডেজ এর মধ্যে আপনি অফার লেটার পাচ্ছেন, ঠিক আছে? আর আপনি যদি বলেন যে না ভাই, আমি কতটুকু পর্যন্ত স্কলারশিপ বের করতে পারি, সেটার জন্য আমি ইন্টারভিউ ফেস করতে চাই, যেটা আমি সবসময় অলওয়েজ এনকারেজ করি। তো এই ইন্টারভিউটা আপনি যদি ফেস করেন, তাতে যদি 500 ইউরো কম হয়, এটা কিন্তু আপনার জন্য বেনিফিট। 1,000 ইউরো কম হয়, এটা কিন্তু আপনার জন্য বেনিফিট,
ঠিক আছে? সো ওই ইন্টারভিউটা অ্যাপ্লাই করে এখানে কোনো লস নাই, আপনার হারানোর কোনো কিছু নাই। সো স্কলারশিপটা পেলে ডেফিনেটলি এটা আপনার জন্য বেটার। তো আপনি স্কলারশিপের জন্য ইন্টারভিউতে অ্যাপিয়ার করেন, এরপরে স্কলারশিপ পেলে আপনি আলাদা করে স্কলারশিপ লেটারও ইউনিভার্সিটির তরফ থেকে পেয়ে যাবেন। দেন আসবে সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজটা কি? ভাইয়া Second একটা stage হলো, কথা বলবো। হ্যাঁ জি আচ্ছা, মানে ইন্টারভিউটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি স্কলারশিপ পাওয়ার জন্য নাকি রাইট, আহ, স্কলারশিপ পাওয়ার আর বেসিক্যালি অফার লেটারের জন্য তাহলে বেসিক্যালি লাগতেছে না? ভাইয়া আমি আপনাকে জিনিসটা বলি, ইউনিভার্সিটি ইন্টারভিউটা ম্যান্ডেটরি, এটা দিতেই হয়। ঠিক আছে, এটা অ্যাপিয়ার করতেই হয়, কারণ হচ্ছে গিয়ে যখন এই ভিসা প্রসেসিংটা হয় তখন বেসিক্যালি আপনার ইন্টারভিউর একটা রেকর্ডেড ভার্সনও এমবাসিতে যায়। বুঝতে পারছেন? জি। এখন এই ইন্টারভিউটা ম্যান্ডেটরি, বাট আপনি যদি আমাকে আগে থেকে বলেন যে ভাইয়া আমার আসলে স্কলারশিপ প্রয়োজন নেই, তখন ওই ইন্টারভিউটা হয় হচ্ছে কি একটা জাস্ট কমন ইন্টারভিউ, তবে আপনার নাম জিজ্ঞেস করে তেমন একটা প্রশ্ন করবেন। বুঝতে পারছেন? বাট আপনি যদি বলেন যে ভাই আমার স্কলারশিপ লাগবে, তখন তাদের ইন্টারভিউ কোয়েশ্চেনিং গুলা আপনাকে একটু বিচার বিবেচনা করার মতো করে হয়। আমি আপনাকে বুঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, সো ওয়ান্স এই ইন্টারভিউটা ক্রস হলো, দেন আপনার সেকেন্ড স্টেজ হচ্ছে কি আমি আপনার ইন্টারভিউ শেষ হওয়ার উইদিন 3 days আমি এনশিওর করবো আপনার অফার লেটার আপনার কাছে এসে পৌঁছাচ্ছে। ঠিক আছে, এবং এটা কিন্তু আপনার যে পার্সোনাল ইমেল আইডি, ওই পার্সোনাল ইমেল আইডি আমাকে দিয়ে রাখবেন। আপনার মেইলেই আপনি ইউনিভার্সিটির কাছ থেকে এই অফার লেটারটা পাবেন। ঠিক আছে, এরপরে আসি, অফার লেটার পাওয়ার পরে আপনি 7 days টাইম পাবেন। 7 days টাইম পাবেন, আপনি ইউনিভার্সিটির ব্যাংক অ্যাকাউন্ট, ওইটা ইয়েতে লেখা থাকবে, অফার লেটারে লেখা থাকবে, আপনি সরাসরি ইউনিভার্সিটির ব্যাংক অ্যাকাউন্টেই আপনার টিউশন ফিস পেমেন্ট করবেন। এখন আসেন, এই ক্ষেত্রে ভিসা পাওয়ার সুবিধার্থে আমার ব্যক্তিগতভাবে সবসময় প্রেফারেন্স থাকে মিনিমাম 50% টিউশন ফি পেমেন্ট করার। কারণ এটা আমার অভিজ্ঞতা বলে 50% পর্যন্ত টিউশন ফি পেমেন্ট করলে ভিসাটা সহজে অ্যাপ্রুভাল পাই। এটা হচ্ছে আমার অভিজ্ঞতার আলোকে। বাট আপনাদের যদি কারো খুব বেশি ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, অ্যাটলিস্ট 40% এর নিচে কখনো ইউনিভার্সিটি আপনাকে মানবে না। ঠিক আছে, আমি আপনাকে 40% পর্যন্ত করে দিতে পারবো, বাট দিস ইজ নট সাজেস্টেড ফ্রম মাই সাইড। আমার পক্ষ থেকে সবসময় সাজেশন হচ্ছে 50% ক্লিয়ার করা। ঠিক আছে, তো আপনি 50% পেমেন্ট ক্লিয়ার করবেন ইউনিভার্সিটির যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওখানে। এখানে ঘটনার কোনো পর্যায়ে আমার সাথে এখনো পর্যন্ত আপনাদের কোনো লেনদেন হয়নি। ঠিক আছে, আমার সাথে আপনাদের লেনদেন হবে একদম লাস্টে। ঠিক আছে, তো এখন আসি, 50% টিউশন ফিজ আপনি যখন ক্লিয়ার করলেন, দেন আপনি দেখা যাচ্ছে সাধারণত এই টিউশন ফিসটা মনে করেন আপনি যদি আজকে ব্যাংকে পেমেন্ট করেন, সাধারণত এটা 2 থেকে 3 ওয়ার্কিং ডে লাগে ইউনিভার্সিটির অ্যাকাউন্টে এটার টাকাটা হিট করতে। ঠিক আছে, যেহেতু এটা ইন্টারন্যাশনাল ট্রান্সফারের মাধ্যমে যায় 2 থেকে 3 দিন লাগে। তো এটা যদি 3 দিনের মধ্যে যদি ইউনিভার্সিটির ব্যাংক অ্যাকাউন্টে হিট করে, তখন আপনি পেমেন্ট স্লিপ পেয়ে যাবেন ইউনিভার্সিটি থেকে। এটা আমি আপনাকে প্রোভাইড করবো এবং আপনার মেইলেও ইউনিভার্সিটি ইনফ্যাক্ট দিবে। এই পেমেন্ট স্লিপটা পাওয়ার পরে বেসিক্যালি আপনার এনরোলমেন্ট কমপ্লিট। আপনার এনরোলমেন্ট কমপ্লিট, এনরোলমেন্টের চিঠি পেয়ে গেছেন। এরপরে অটোমেটিক্যালি ইউনিভার্সিটির একটা সেপারেট ভিসা টিম আছে, ইউনিভার্সিটির একটা ভিসা টিম আছে। ঠিক আছে, যেটা হয় সেটা হচ্ছে এনরোল স্টুডেন্টদের একটা গ্রুপ আছে, আমাদের এনরোল স্টুডেন্টদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। ঠিক আছে, তো ওয়ান্স আপনার এনরোলমেন্ট কমপ্লিট হবে, এরপরে আমরা আপনাকে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে নিয়ে আসবো। ঠিক আছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে বেসিক্যালি ইউনিভার্সিটির যে ভিসা টিম আছে, এই ভিসা টিম আপনাদেরকে একটা ট্রেনিং দিবে। ফ্রান্সের জন্য আপনাদেরকে ক্যাম্পাস ফ্রান্স ইন্টারভিউ ফেস করতে হবে, ভিসা পেতে ক্যাম্পাস ফ্রান্স ইন্টারভিউ ফেস করতে হবে। ঠিক আছে, এই ক্যাম্পাস ফ্রান্স ইন্টারভিউটার জন্য আপনাদের ট্রেনিং হবে, এবং এই ট্রেনিংটা সাধারণত নর্মালি আমরা মিনিমাম 14টা ক্লাসের ট্রেনিং নিই, 14টা ক্লাসের ট্রেনিং নিই। ঠিক আছে, এবং সর্বোচ্চ আমরা কোনো স্টুডেন্টের ক্ষেত্রে 22টা থেকে 24টা পর্যন্ত ক্লাসও নিছি। ঠিক আছে, বাট নর্মালি 14টা ক্লাসে এটা কভার হয়ে যায়। ওয়ান্স আমার এই ট্রেনিং কমপ্লিট, আপনি কনফিডেন্ট ভিসার জন্য দাঁড়াতে, ক্যাম্পাস ফ্রান্স ফেস করার জন্য আপনি কনফিডেন্ট, তখন আমরা আপনার জন্য এমবাসি ইন্টারভিউ বা ক্যাম্পাস ফ্রান্সের অ্যাপয়েন্টমেন্টটা নিব, ক্যাম্পাস ফ্রান্সের অ্যাপয়েন্টমেন্টটা নিব। এবং ওই অ্যাপয়েন্টমেন্ট যেদিন আপনার ডেট করবে, সেই দিন আপনি আপনার সমস্ত ফাইল রেডি করে আমরা আপনাকে একটা চেকলিস্ট প্রোভাইড করব।
ওই চেকলিস্ট অনুসারে আপনি সমস্ত ফাইল রেডি করে আপনি এমবাসিতে দাঁড়াবেন এবং ক্যাম্পাস ট্রান্স ইন্টারভিউটা ফেস করবেন, এবং সাধারণত পাসপোর্ট জমা দেওয়ার পরে উইদিন আপনি 12 to 14 ডেজ আপনি আপনার ভিসা পেয়ে যাবেন। এখন আসি, তাহলে পুরো জার্নিটা আমাদের আসলে কিরকম হচ্ছে, আমি যদি এটাকে টাইম ফ্রেমে ভাগ করি তাহলে পুরো জার্নিটা কিরকম হচ্ছে। আপনি খেয়াল করবেন যে আমরা কিন্তু এখন অ্যাডমিশন রান করছি জুন ইনটেকের জন্য। দ্যাট মিনস আপনাকে কিন্তু জুন মাসে ফ্রান্সে থাকতেই হবে। তো দেখেন এখন কি চলছে, এখন মার্চ মাস শেষের পথে, দ্যাট মিনস এপ্রিল, মে এবং জুনে আপনার থাকতে হবে। দ্যাট মিনস আমি কিন্তু 3 মাসের মধ্যে আপনার প্রসেসিং মাস্ট বি কমপ্লিট করে দিচ্ছি। 3 মাসের মধ্যে আপনার কিন্তু ফুল প্রসেসিং কমপ্লিট হচ্ছে। এবং এই প্রসেসিং এর ধাপটা কি, লেটস সে ফর এক্সাম্পল আপনি আমাকে নক দিয়ে জানালেন যে হ্যাঁ ভাইয়া আমি হচ্ছে গিয়ে এখন অ্যাপ্লাই করব, এই হচ্ছে আমার ফাইল, আমি আপনাকে ডকুমেন্টের চেকলিস্ট দেবো, বা স্টুডেন্ট ভিসার ফাইলগুলো অ্যাজ ইউজুয়াল সব জায়গার জন্যই সেম, যে আপনার দেখা যাচ্ছে পাসপোর্টের কপি লাগবে, আপনার ছবি লাগবে, আপনার এডুকেশনাল সার্টিফিকেট, দেন হচ্ছে আপনার মার্কশিট, ঠিক আছে, আর হচ্ছে আপনার একটা ইউরোপার সিভি লাগবে। এই হচ্ছে গিয়ে কমন জিনিস, যেহেতু এখানে আইএলটিএস পিটি এর ফ্যাক্টর নেই, জাস্ট হয়তো আপনার এমওআইটা লাগবে। এমওআইটা তাও লাগবে মাস্টার্স এর ক্ষেত্রে, ঠিক আছে, ব্যাচেলার্স এর ক্ষেত্রে এমওআই এরও প্রয়োজন নেই। তো এখন আসি, হ্যালো, হ্যাঁ ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট এখন না, ব্যাংক স্টেটমেন্ট পরে, একটু পরে আসছে, ঠিক আছে। তো শুরুতে আপনি কিন্তু স্টুডেন্ট ভাইয়া এই জিনিসটা আমার লাগছে। আরেকটা কোশ্চেন ছিল। আপু একটু শেষ করি, কিছু মনে না করলে। আচ্ছা ঠিক আছে। তো এখন দেখেন আপনি এই জিনিসগুলো, এই ডকুমেন্টস গুলো যখন আমাকে দিলেন, দিয়ে বললেন যে ভাই আমি অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড, দেন কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশন ফিটা দিলে আমি আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিচ্ছি এবং আপনি ইউনিভার্সিটি ইন্টারভিউ ফেস করে অফার লেটার পেয়ে গেলেন। এটা হচ্ছে আপনার প্রথম ফেজের ডকুমেন্টেশন। ওয়ান্স আপনি অফার লেটার পেয়েছেন তখন কিন্তু আপনি জানেন যে আপনাকে এখন সামনে কি করতে হবে, সামনে কিন্তু আপনাকে মানে এমবাসি ফেস করতে হবে, এবং সেইটা রাফলি কিন্তু 1 মাসের ভিতরে, 1 থেকে 1.5 মাসের ভিতরে। কারণ আপনি যদি এপ্রিলের 15 তারিখের মধ্যে বা 20 তারিখের মধ্যে, এপ্রিলের 15 বা 20 তারিখের মধ্যে যদি আপনি আপনার টিউশন ফিস পেমেন্ট কমপ্লিট করেন, তার মানে কিন্তু আমার আপনাকে দেখা যাবে মে মাস শেষ হওয়ার আগে আপনাকে কিন্তু কোথায় দাঁড় করাতে হবে, ক্যাম্পাস ট্রান্সে দাঁড় করাতে হবে। তো এই টাইমের মধ্যে আপনার যেটা দায়িত্ব সেটা হচ্ছে আপনার স্পন্সর কে হচ্ছে, সেই স্পন্সরের অ্যাকাউন্টটাকে নিশ্চিত করা। স্পন্সরের ব্যাংকে সাজেস্টেড 20 লাখ টাকা মিনিমাম থাকতে হবে স্পন্সরের অ্যাকাউন্টে, 20 লাখ টাকা। এখন আসি, আপনি যদি অনেকের ক্ষেত্রে মনে হয়, অনেকের ক্ষেত্রে এরকম হয় যে তারা ব্যাংক স্টেটমেন্টটা দেখাতে পারে না, তারা ব্যাংক স্টেটমেন্টটা শো করতে পারে না। এটা যদি হয় আপনি আমাকে শুরুতেই জানাবেন, সেই ক্ষেত্রে একটা চার্জের বিনিময়ে আমি আপনাকে ব্যাংক স্টেটমেন্টের সাপোর্টটা দিয়ে দিব, এবং এই চার্জটা পার লাখে পার মান্থ 1400 টাকার মতো পড়বে, ঠিক আছে, লাখে 1400 টাকা পার মান্থ পড়বে। এটা আপনি মাথায় আইডিয়া দিয়ে ধরে রাখেন, ঠিক আছে। যেমন লেটস আপনি তো 10 লাখ টাকা দেখাইতে পারছেন না, 10 লাখ টাকা ব্যাংকে শো করতে পারছেন না, তখন কি হবে, আপনাকে 1 মাস ব্যাংকে 10 লাখ টাকা শো করার জন্য এফডিআর আকারে 1400 লাখে, তার মানে হচ্ছে 14,000 টাকা পেমেন্ট করতে হবে। তাহলে ওইটা আমি দেখি 2 মাসের জন্য হলে 28,000 টাকা আপনার চার্জ যাবে। তো এইভাবে করে হিসাব করে আপনি আগাবেন, ঠিক আছে। আমি আপনাকে ফোরকাস্টিংটা দিয়ে দিচ্ছি। এরপরে আসেন, আপনি ক্যাম্পাস ট্রান্স ইন্টারভিউ এবং এই সবগুলোই আপনি পেয়ে গেলেন। পাওয়ার পরে এখন আপনি এমবাসিতে ফুল ফাইল আপনি সাবমিট করলেন, এবং ডেফিনেটলি আপনি এমবাসিতে ফাইল সাবমিট করার আগে এটা আমার হাত ঘুরেই যাবে যে আমি আপনাকে ফাইনালি একটু চেক করে দিব যে আপনি প্রিপেয়ার্ড কিনা, ফুল ফাইল রেডি কিনা, ঠিক আছে। দেন আপনি ভিসা পেলেন, আমাকে ভিসা পাওয়ার পরে 1000 ইউরো আপনার সার্ভিস চার্জ দিতে হবে, এটা হচ্ছে আমার অফিসের চার্জ, ঠিক আছে। আপনি ভিসা পাওয়ার আগ পর্যন্ত আমি কোনো চার্জ নিব না, ঠিক আছে, আমি আপনার কাছ থেকে কোনো চার্জ নিব না। বাট ভিসা পাওয়ার পরে 1000 ইউরো, এটা রাফলি হচ্ছে গিয়ে 1,30,000 টাকার কাছাকাছি আসে, এই টাকাটা আপনার আমাকে দিতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমার চার্জ। দেন আসেন, এছাড়া আপনার কি খরচ, তাহলে রাফলি আপনি দেখেন আপনার টিউশন ফিজে কিরকম খরচ হচ্ছে। টিউশন ফিজে আমি যদি ধরি আপনার গ্রসে, লেটসে আপনার 8,000 বা 8,500 ইউরো যদি আমি ধরি, বা 9,000 ইউরো যদি আমি ধরি, এই টাকাটা মনে করেন রাফলি 11 লাখ টাকার আশেপাশে পড়ছে, এরপরে আপনি ভিসা পাওয়ার পরে আপনি 1,30,000 যদি আমাকে দেন, তাহলে আমি ধরলাম 12.5 লাখ টাকার মতো পড়ছে,
ঠিক আছে, 12.5 লাখ চাচ্ছে। এবং এরপরে আপনার প্রয়োজন হবে হচ্ছে ফ্লাইট ফেয়ার, এরপরে আপনার প্রয়োজন হবে ফ্লাইট ফেয়ার। তো ফ্লাইট ফেয়ারটা লিওন পর্যন্ত ফ্লাইট ফেয়ার মোটামুটি এটা মানে 1,20,000 বা 1,30,000 আশেপাশে থাকে। তো আমি যদি একদম বাড়াইও ধরি, 1.5 লাখ যদি ধরি, তাহলে দেখা যাচ্ছে আপনি 14 লাখের মধ্যে একটা বাজেটে আপনি কিন্তু পুরো জিনিসটা র্যাপ আপ করতে পারবেন। ঠিক আছে, এবং এই বাজেটটা আপনার রাখতে হবে। ঠিক আছে, এবং একটা জিনিস আবার মনে রাখবেন যে নর্মালি এই ফ্রান্সের মতো দেশগুলোতে, একটু উন্নত দেশগুলোতে, আপনি যদি লো বাজেটের কলেজগুলো বা লো বাজেটের ইউনিভার্সিটি টার্গেট করেন, তখন কিন্তু আসলে ওগুলোর ভিসা রেশিওটা অতটা ভালো না। ঠিক আছে, এখন দিন শেষে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাকচুয়ালি ভিসা দেওয়ার মালিক কিন্তু আমি বা ইউনিভার্সিটি কেউ না, বা আপনিও নিজে পার্সু করার কিছু নেই। বাট আমাদের সবার দায়িত্ব হচ্ছে ভিসাটা উঠার জন্য বা এমবাসি যাতে আমার ভিসাটা রিফিউজ না করতে পারে, তার জন্য যত ধরনের সাপোর্টিং ডকুমেন্টস দেওয়ার, তার জন্য যত ধরনের কর্মকাণ্ডগুলো করার, সেই কাজগুলো করাটা আমাদের দায়িত্ব এবং সেগুলো আমরা করব। এখন আপনাদের দিক থেকে দেখা যাচ্ছে সবচেয়ে বড় বেনিফিটটা কি? সবচেয়ে বড় বেনিফিটটা হচ্ছে বেসিক্যালি অ্যাজ ইউজুয়াল অনেকগুলো জায়গায় দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম এজেন্সি ফাইল ওপেনিং চার্জ নেই, তারপর হচ্ছে আগে 1 টাকা অ্যাডভান্স নেই। আমি এই ধরনের কোনো কিছু করি না। আমি আমার এখানে এই ধরনের কোনো কিছু নাই। আমি আপনাকে ফুল সাপোর্ট আপনার ভিসা পাওয়ার আগ পর্যন্ত উইদাউট এনি চার্জই দিব। ঠিক আছে, উইদাউট এনি চার্জে আমি আপনাকে ফুল সার্ভিস দিব, কিন্তু ভিসা পেলে তখন আপনি আমাকে আমার অফিসের একটা সার্ভিস চার্জ দিয়ে যাবেন। ঠিক আছে, এখন আসি এই আপনার পুরো জার্নিটাতে কিছু কিছু জায়গায় আপনাকে খুব ক্রুশিয়াল ব্যাপার মনে রাখতে হবে। যেমন কারো কারো ক্ষেত্রে স্পাউসের ব্যাপার থাকে, কারো কারো ক্ষেত্রে স্পাউসের ব্যাপার থাকে যে সে স্পাউস নিয়ে যেতে চাই। এখন প্রথম জিনিস আপনারা মাথায় রাখবেন, ব্যাচেলার্স ক্যান্ডিডেট, ব্যাচেলার্স স্টুডেন্টরা ঘটনার কোনো পর্যায়ে একসাথে স্পাউস নিয়ে যেতে, মানে ঘটনার কোনো পর্যায়ে স্পাউস নিতে পারবেন না, মানে শুরুতে কখনোই স্পাউস নিতে পারবেন না ব্যাচেলার স্টুডেন্টরা। ঠিক আছে, মাস্টার্স স্টুডেন্টরা শুরুতে যখন প্রথমে ভিসা অ্যাপ্লাই করছেন তখন শুরুতে আপনি স্পাউস নিতে পারবেন না। বাট আপনি ওখানে যাওয়ার পরে 6 মাস পার করার পরে আপনার স্পাউসের সাথে আপনার দেখা হচ্ছে না, এই ধরনের একটা লেটার দিয়ে, ওখানকার কিছু গভর্নমেন্ট পলিসি আছে যেটা ওখানে অটোমেটিক আপনি যাওয়ার পরপরই শিখে যাবেন, তখন ইনভাইটেশন দিয়ে আপনার স্পাউসকে নিতে পারবেন। ঠিক আছে, এবং স্পাউসকে যে নিবেন, নেওয়ার পরে ওইটা কিন্তু বেসিক্যালি হয় ট্যুরিস্ট ভিসাতে। ঠিক আছে, ট্যুরিস্ট ভিসাতে নিতে পারবেন। তো ট্যুরিস্ট ভিসাতে যাওয়ার পরে আপনারা সবাই জানেন ইউরোপে প্রথমে পা রাখতে পারাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। বেসিক্যালি পা রাখার পরে ইউরোপে এই ভিসাগুলো কনভার্ট করার সুযোগ আছে। সো এটা আপনাদের উপরে যে আপনারা কিভাবে করে ওই গেমটা প্লে করতে চান। বেসিক্যালি একটা জিনিস আপনাদেরকে আমি আগে একটু ক্লিয়ার করি, অ্যাজ ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ আমরা কখনো অফিসিয়ালি আপনাকে এই কথাগুলো বলতে পারি না। ঠিক আছে, সো কোথায় গিয়ে আমরা আটকাবো, আমাদের একটা সীমাবদ্ধতা আছে। বাট আপনারা আপনাদের জ্ঞান অনুসারে জানেন যে ইউরোপে যদি আমি পা রাখতে পারি, এখানে আমাকে মানে এখানে আমি সব ধরনের কনভার্সন ইজ অ্যাভেলেবেল। ঠিক আছে, সো আপনারা ওই জিনিসটা মাথায় রেখে ওভাবে করে আগাবেন। কিন্তু আপনারা অ্যাজ ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ আমরা আপনাকে কোনো কিছু ওখানে ডিরেক্টলি করতে পারবো না, কারণ ওইটা আমাদের বাইন্ডিং, আমরা ওই ধরনের বাইন্ডিং আছে যে এই কাজগুলো আমরা করতে পারবো না। বাট আপনাদের হাতে ওই সুযোগটা আছে যে এই জিনিসগুলো আপনারা নিজেরা নিজেদের মতো করে গুছিয়ে নিতে পারবেন, এবং আপনারাও ইনফ্যাক্ট জানেন যে এই ব্যাপারগুলো সম্ভব। কিছু ক্রুশিয়াল ম্যাটার আছে, আপনারা যখন আমার কাছে ফাইল দিবেন তখন 2-3টা বিষয় আপনারা মাথায় রাখবেন। নাম্বার 1, আপনি যদি ব্যাংকের ব্যাপারটা, মানে আপনার যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, এটা যদি আপনি শুরুতেই ক্লিয়ার না করতে পারেন আমাকে জানাবেন। ঠিক আছে, এটা আমাকে হাফ ওয়েতে এসে বলবেন না ভাইয়া আমি এটা জানতাম না বা ভাইয়া আমি এটা পারতেছি না। ব্যাংকের ব্যাপারটা নিয়ে যদি কোনো সমস্যা থাকে আমাকে প্রথমেই জানাবেন, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, পূর্বে যদি আপনাদের কারো সেনজেনভুক্ত কোনো দেশে ভিসা রিফিউজাল থাকে, সেনজেনভুক্ত যে কোনো দেশে, নট অনলি ফ্রান্স, যে কোনো সেনজেনভুক্ত দেশে যদি আপনার ভিসা রিফিউজাল থাকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এগুলো হলে কোনো সমস্যা নেই। বাট সেনজেনভুক্ত কোনো দেশে যদি আপনার কোনো পূর্বের ভিসা রিফিউজাল থাকে, এটা আমাকে আগেই জানাবেন। ঠিক আছে, সো এই ফাইলগুলো আমাকে আলাদা করে প্রসিডিং করতে হবে। আপনার স্টাডি গ্যাপ যদি নর্মালি, যদিও ইউনিভার্সিটি 10 বছরের উপরে অ্যালাউ করে, বাট আপনার স্টাডি গ্যাপ যদি অ্যাকচুয়ালি 5 বছরের উপরে হয়, এটা আমাকে আলাদা করে জানাবেন। বিকজ এই পার্টিকুলার ফাইলগুলোর ভিসা তুলতে গেলে আমাকে স্পেশাল কিছু কেয়ার নিতে হবে, এবং এখানে দেখা যাবে যে আপনার তরফ থেকেও কিছু স্পেশাল মানে
এখানে কিছু ক্যারিসমেটিক কাজ আছে যাতে আপনার ভিসাটা আমরা তুলতে পারি, ঠিক আছে। সো ওইগুলোর জন্য দেখা যায় আপনারা হয়তো বাড়তি কিছু কস্টিং যেতে পারে। তো এই ব্যাপারগুলো আপনি মাথায় অলওয়েজ রাখবেন, ঠিক আছে। আর অ্যাজ ইউজুয়াল আপনার এখানে সবচেয়ে বড় যে ক্রুশিয়াল পার্ট ভাইয়া একটা প্রশ্ন ছিল, ভাইয়া একটা রিলেভেন্ট প্রশ্ন ছিল বলেন। যদি স্টাডি গ্যাপ যদি 13 বছর 14 বছর হয়, ভাইয়া ওইটা আমার এই জন্যই বললাম যে আপনার 5 বছরের উপরে হলে আমাকে জানাবেন, সমাধান আমার কাছে সবকিছু আছে, ঠিক আছে। তখন সেক্ষেত্রে তোমার ডিপ্লোমা সার্টিফিকেটের কিছু ব্যাপার করে তখন ওই স্টাডি গ্যাপটা আমাদের কমিয়ে আনতে হবে, বুঝতে পারছি? জি, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে গিয়ে যে ভিসা না হলে কি হয়। একটা খুব ক্রুশিয়াল কোয়েশ্চেন যে ভিসা না হলে কি হয়। দেখেন, আপনি যদি এই সেক্টরটাতে নামতে চান, আপনাকে মাথায় রাখতে হবে আমি ভিসা নাও পেতে পারি। আমি ঘটনার কোনো পর্যায়ে আপনাকে কখনো বলবো না যে আপনাকে আমি ভিসা দিবই, কারণ ভিসা দেওয়ার মালিক আমি না, ঠিক আছে। তো ভিসা আপনি না পেতে পারেন। এখন আপনার জানতে হবে ভিসা না পেলে কি হবে, ঠিক আছে। যেমন ইউনিভার্সিটির যে অ্যাপ্লিকেশন ফিসটা, এটা আপনারা সবসময় জানেন যে এটা নন রিফান্ডেবল, এবং এটা বেসিক্যালি আপনি ঘটনার কোনো পর্যায়ে আপনার মানে লস যদি হয় এটা লস হিসেবে আপনার মানতে হবে, এটা আপনি কখনো ফেরত পাবেন না, ঠিক আছে। দেন আসি, আপনি ধরেন যে ক্যাম্পাস ফ্রান্সে যে এমবেসি ফিসটা দিবেন, এই এমবেসি ফিসটাও আপনি কিন্তু ঘটনার কোনো পর্যায়ে ফেরত পাবেন না। তো এই টাকাগুলো কিন্তু আপনার লস হবে, ঠিক আছে। আপনি ফেরত পাবেন কোনটা? আপনি ফেরত পাবেন যেমন ধরেন লেটসে আমার সার্ভিস চার্জ কিন্তু ভিসা না হলে নাই, ঠিক আছে। ভিসা না হলে কিন্তু আমার কোনো চার্জ নেই, তাইলে আমাকে কিন্তু আপনি ভিসা হলেই দিচ্ছেন, দ্যাট মিনস ভিসা না হলে আমি কিছু পাচ্ছি না। তো এর বাইরে আছে টিউশন ফিস, ঠিক আছে। এখন টিউশন ফিজের ক্ষেত্রে যেটা হয় যে টিউশন ফিজ আপনি দেখা যাচ্ছে 50% ফার্স্টে পেমেন্ট করছেন, ঠিক আছে। আপনার লেটসে ফর এক্সাম্পল আপনার যদি 9,000 ইউরো হয় টিউশন ফিজ, বা 8,000 ইউরো যদি হয় আপনার টিউশন ফিজ, আপনি প্রথমে পেমেন্ট করছেন 4,000 ইউরো, ঠিক আছে। তো 4,000 ইউরো আপনি শুরুতে পে করছেন। আপনার ইউনিভার্সিটির অফার লেটারটা যখন দেয়, এটা ইউনিভার্সিটির পলিসিতেই আছে যে আপনার যদি কখনো ভিসা না হয়, ওরা সাধারণত 1.5 থেকে 2 মাসের মধ্যে আপনাকে এই টাকাটা আবার আপনার কাছে ফেরত পাঠিয়ে দেয়। কিন্তু ওই ফেরত পাঠানোর সময় দেখা যায় যে ওরা একটা যেহেতু ওদের ভিসার টিম এবং একটা অ্যাডমিনিস্ট্রেটিভ টিম হচ্ছে কি এটা নিয়ে কাজ করে, সো এই ফিসটা ওরা অফার লেটারের মধ্যে লিখেই দেয় যে আপনার 500 ইউরোর মতো একটা অ্যামাউন্ট ওরা ডিডাক্ট করে আপনাকে ওরা ফেরত দিবে। বাট অ্যাজ মাস্টার এজেন্ট আমাদের হাতে ওই সুযোগটুকু আছে, এই সংখ্যাটা মানে এই যে 500 ইউরোর মতো ওরা ডিডাকশন করে, এটাকে আমরা অনেকটুকু মিনিমাইজ করাই আনতে পারি, ঠিক আছে। এটা আমরা মনে করেন যে ওই সময়টাতে একটা কথাবার্তার মাধ্যমে, বাট আমি আপনাদের একটা রাফ আইডিয়া দিয়ে দিতে পারি। আমি মোটামুটি আপনাদেরকে ওই ডিডাকশন থেকে মোটামুটি 200 থেকে 300 ইউরো আপনাকে আমি সেভ করাই দিতে পারবো, এটা আমি আপনাকে একটা আইডিয়া দিয়ে রাখি। তো আপনি আসলে ধরে রাখবেন যে আপনার ফুল প্রসেসটার মধ্যে ভিসা যদি না হয় আপনার কিন্তু 40 থেকে 50,000 টাকার মতো একটা কিন্তু লস আপনার হয়ে যাবে, এবং এটা মাথায় রেখে আগানোটাই বেটার। কারণ দিন শেষে আমি আপনাকে সঠিক প্রসেসটা বলবো, সঠিক গাইডলাইনটা দিব, কিন্তু ঘটনার কোনো পর্যায়ে আমি কিন্তু আপনাকে কখনো ভিসা আপনি পাবেনই এই কথাটা আমার মুখ দিয়ে কখনো বের হবে না, বিকজ আই এম নট দ্য এম্বাসি, অথবা ইউনিভার্সিটিও কখনো আপনাকে বলবে না। এবং এটাই বাস্তবতা, এটা সবসময় মাথায় রাখবেন যে অনেক জায়গায় 8-10টা মানুষ আপনাকে হয়তো ভিসার গ্যারান্টি, বাট ভিসা গ্যারান্টি বলতে অ্যাকচুয়ালি কোনো কিছু কিন্তু নেই, ঠিক আছে। সো দেখা যায় এখানের মধ্যে আপনার মুনিয়া আপু একটা কোয়েশ্চেন করছেন, মুন্নি আক্তার আপু, এমবেসি ফিস কত হতে পারে রাফলি? এটা হচ্ছে কি আপনার 200 ইউরোর আশেপাশে থাকে। ওই রাফলি আপনি ধরে রাখবেন 50 to 60,000 এর মতো আপনার একটা খরচ আছে, যে খরচটা মানে আসলে আপনার ঘটনার কোনো পর্যায়ে আপনি মানে এটা রিকভার করতে পারবেন না, ঠিক আছে। এটা আপনার দেখা যাবে যে লস হয়ে যাবে। আর ভিসা রেশিও নিয়ে হাবিব ভাই একটা কোয়েশ্চেন করেছেন যে ভিসা রেশিও কেমন। এই ভিসা রেশিওর ক্ষেত্রে আমি আপনাকে একটা জিনিস বলবো যে এমবেসিতে আমরা যখন একটা ফাইল জমা দিই, ঠিক আছে, এমবেসিতে আমরা যখন একটা ফাইল জমা দিই, এমবেসি কোনো একটা ভিসা রিফিউজ করতে গেলে তাদের কিছু রিজন লাগে। ওদের দেখা যায় 12টার মতো পয়েন্ট থাকে, যে এই 12টা পয়েন্টের যে কোনো একটা পয়েন্টে ওরা হচ্ছে কি আপনার ভিসাটা রিফিউজ করবে। তো আমরা যেটা করি ফাইলটা এমন ভাবে রেডি করি যাতে 12টা পয়েন্টের কোন পয়েন্টে ও টিক চিহ্ন না দিতে পারে, এই 12টা পয়েন্টের কোনোটাতে যাতে ও টিক চিহ্ন না দিতে পারে। সো আপনি যদি
অ্যাকচুয়ালি মনে করেন ব্যাংকে যদি 20 লাখের জায়গায় 25 লাখ টাকা শো করতে পারেন, যেটা আমার তরফ থেকে আমার অভিজ্ঞতার আলোকে বলছি, আবারও বলছি যে ভিসাটার মালিক আমি না, বাট আমি আপনাকে পুরো চ্যানেলিংটা করে দিব। এখন দেখেন, আপনি যদি ব্যাংকে 25 লাখ টাকার মতো দেখাতে পারেন, আপনি যদি মোটামুটি 5 বছরের মতো একটা স্টাডি গ্যাপের ভিতরে থাকেন, 5 বছরের বেশি স্টাডি গ্যাপ নেই, এটার ভিতরে থাকেন, তার মানে হচ্ছে কি আপনার যদি স্টাডি গ্যাপ বেশি থাকেও আপনি সেটা হয়তো ডিপ্লোমা বা কোনো কিছু দিয়ে রিকভার করে নিচ্ছেন, ঠিক আছে? তাহলে আমি আপনার স্টাডি গ্যাপ কমাই এলাম 5 বছরের ভিতরে। দেন আপনার ব্যাংকে 25 লাখ টাকার মতো আপনার স্পন্সর টাকা শো করছে, এবং আপনি টিউশন ফিস 50% মতো পেমেন্ট করছেন, এবং আপনার বাংলাদেশে কোনো ধরনের কোনো ঝুট ঝামেলা নাই, এবং আমি আপনার ওই ডকুমেন্টেশনটা দাঁড় করাইতে পারছি যে আপনি ওখানে যাচ্ছেন পড়াশোনা করতে, আপনি পড়াশোনা করে আবার দেশে ফেরত আসবেন কি আসবেন না এটা পরের ব্যাপার, কিন্তু আমি যখন ওই ডকুমেন্টেশনটা রেডি করতে পারবো যে হ্যাঁ আমার বাংলাদেশে পরিবার আছে বা আমার বাংলাদেশে এই এই জিনিসগুলো আছে যেটার কারণে আমি বাংলাদেশে পড়াশোনা শেষ করে আবার ফেরত আসবো, তো তখন দেখা যাবে যে সচরাচর এমবাসি ভিসা রিফিউজ করে না। অ্যাকচুয়ালি রেশিও বলতে ওই ধরনের কোনো কিন্তু পার্টিকুলার মানে শব্দ নাই, কারণ অনেক সময় দেখা যায় যে 10 জনের ভিসা পাইছে, আবার অনেক সময় এরকম হইতে পারে 10 জনের একজনও পাই নাই, আবার দেখা যাচ্ছে আপনারা 10 বন্ধু একসাথে অ্যাপ্লাই করছেন, ঠিক আছে, আপনিই পান নাই বাকি সবাই পেয়ে গেছে। সো এই ব্যাপারগুলো আপনারা মাথায় রাখবেন যে অ্যাকচুয়ালি রেশিও বলতে কিছু নেই, আপনার ফাইলটা যদি প্রেসাইজ ওয়েতে যায়, আপনার ফাইলটা যদি প্রেসাইজ ওয়েতে যায়, তাহলে আপনার ভিসাটা আপনি আপনার মতো করে পাবেন। এখন আসি আমরা মোটামুটি মনে হয় আপনাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেন গুলোর দিকে কোয়েশ্চেন গুলো কভার হয়েছে। এখন ভাই আমার আপনাদের একটা সাথে কোশ্চেন ছিল। ভাই আমার একটা কোশ্চেন ছিল, যদি কিছু না মনে করেন। কোশ্চেনটা হচ্ছে এটাই যে মাহমুদ ভাই বলেন, হাবিব ভাই একটু হ্যাঁ। আগে মাহমুদ ভাই বলেন, তারপর আমি হাবিব ভাইয়ের কাছে আসি। আমার কোশ্চেন ছিল টিউশন ফি যেটা আপনার 9,000 ইউরো, এটা কি আপনার টোটাল টিউশন ফি মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে, না এটা ইয়ারলি ভাইয়া? ইয়ারলি নরমালি যেটা হয় আমি আপনাকে জিনিসটা আরেকটু এক্সপ্লেন করি। ধরেন মাস্টার্স প্রোগ্রামটা হচ্ছে 2 বছরের ভাইয়া, হ্যাঁ, তো আমার এটা আমি আপনাকে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে নরমালি যেটা হয় ভাইয়া যে আপনাকে ফার্স্ট ইয়ারের টিউশন ফিস কিন্তু পেমেন্ট করে আপনাকে দেশ ছাড়তে হবে। এখন লেটস সে আপনি 50% পেমেন্ট করলেন ভিসা পাওয়ার আগে, আর ভিসা পাওয়ার উইদিন 7 ডেজ আপনি বাকি 50% টিউশন ফিস ইউনিভার্সিটিকে পেমেন্ট করে দিলেন, আদারওয়াইজ আপনি কিন্তু ওইদিকে ইউনিভার্সিটির রিসিভিংটা পাবেন না, ঠিক আছে? এখন আসেন, তার মানে হচ্ছে আমাকে এক বছরেরটা করে ফেলতে হবে, 9,000 ইউরো, রাইট? 9,000 ইউরো আপনাকে যাওয়ার আগে হ্যাঁ ফ্লাইটের আগে করে ফেলতে হবে। দেন নরমালি আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে দেখছি, ওখানে নামার পরে যেটা হয়তো বা মিস্টার লোহিত আপনাদেরকে বলছে, আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, নরমালি দেখা যায় ওখানে যাওয়ার পরে মাস 2-1 মধ্যে সবাই ওখানে কিছু পার্ট টাইম জব অ্যারেঞ্জ করে ফেলে, এবং যে পার্ট টাইম জব অ্যারেঞ্জ করে ওখানে থাকা খাওয়া বাদ দিয়েও মোটামুটি 1,000 ইউরোর উপরে প্রত্যেকের কাছে সেভিংস থাকে, মানে থাকা খাওয়া, এবং আপনি যদি আপনার টিউশন ফিস মানে পরের বছরের টিউশন ফিসের জন্য একটা অংশ সেভও করতে যান, তাতেও দেখা যায় যে 1,000 ইউরোর কাছাকাছি ওখানে থাকে, ঠিক আছে? তো এইগুলো সবকিছু বাদ দিয়ে দেখা যায় নর্মালি নিজের ইনকাম করা টাকা দিয়েই নর্মালি সেকেন্ড ইয়ারটা সবার কাভার হয়ে যায়, এবং ইনফ্যাক্ট ফার্স্ট ইয়ার আপনার যেটা ইনভেস্টমেন্ট ওটা উঠে আসে, ওটা কিছুটা উঠে আসে। আমি কি মাহমুদ ভাইকে ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ ক্লিয়ার। আমার আরেকটা প্রশ্ন ছিল, স্পাউস কি শুরুতে নেওয়ার কোনো ধরনের সুযোগ নেই? শুরুতে বেসিক্যালি আপনাকে মানে এটা অ্যালাউ করবে না, কারণ ফ্রান্সের ব্যাপারটা কি, ফ্রান্সে কিন্তু স্টুডেন্ট ভিসার জন্য একটা সেপারেট একটা উইং আছে, ক্যাম্পাস ফ্রান্স, ওরা শুধু স্টুডেন্ট ভিসাটা নিয়ে ডিল করে, ওরা মানে যে স্পাউস বা আদার্স থিং নিয়ে ডিল করে না। তো স্পাউসের ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনি আগে ওখানে যাবেন, গিয়ে সেটেল ডাউন হবেন, সেটেল ডাউন হওয়ার পরে আপনি দেখা যাবে 4 মাস পার হওয়ার পরে আপনি আপনার ওখানকার স্পাউসের জন্য ইনভাইটেশন এন্ড আদার মানে যে অ্যাপ্লিকেশন গুলো লাগে এগুলো রেডি করবেন, 6 মাসের মাথায় আপনি সাধারণত নিতে পারবেন, বাট শুরুতে টুরিস্টে নিতে হবে। তো আপনি ওখানে গিয়ে আপনার মতো গুছিয়ে রাখবেন, মনে করেন ভাবি টুরিস্টে গেল, যাওয়ার পরে হচ্ছে গিয়ে আপনি ওনার জন্য হয়তো বা কোথাও কথা বলে রাখছেন যে হ্যাঁ আমার ওয়াইফ আসছে, ওনাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে দিতে, তো ওখানে উনি ওয়ার্ক পারমিটে কনভার্ট হয়ে গেল। আরেকটা বড় জিনিস, ফ্রান্সে কিন্তু আপনারা যারা মাস্টার্স করতে যাবেন, ব্যাচেলার্সটা মাস্টার্স করতে গেলে মাস্টার্সে কিন্তু আপনি আফটার গ্রাজুয়েশন বাই ডিফল্ট 2 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন, এটা কিন্তু ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি ফ্রান্সে মাস্টার্স কমপ্লিট করছেন, আপনি অটোমেটিক 2 ইয়ার্স এর ওয়ার্ক পারমিট পাবেন, এবং পরবর্তীতে ওয়ার্ক পারমিট থেকে পিআর এন্ড সিটিজেনশিপের দিকে আপনি আগাইতে পারবেন, ঠিক আছে? এরপরে আসি হাবিব ভাই ছিলেন, একটা কোয়েশ্চেন করছিলেন হাবিব ভাই।
জি ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম আপনি যেটা বললেন যে জুন মাস বা জুলাই মাসে আপনাদের একটা ইনটেক আছে, জুন মাসে। তো আমি যদি অ্যাপ্লাই করতে চাই, জুন মাসে যদি ধরতে চাই, আমার লাস্ট ডেট কবে পড়বে? কারণ আপনাদের অফিস যতটুকু আমি জানি 28 তারিখ অফ ঈদের জন্য। তো ঈদের পরে কতদিন টাইম পাবো? কারণ এই মুহূর্তে আমি ঢাকার বাইরে আছি, ঠিক কতদিন টাইম পাওয়া যাবে অ্যাপ্লাই করার জন্য? আচ্ছা ভাইয়া, বেসিক্যালি আমাদের অফিস অফ, মানে যেমন আমাদের বাংলাদেশ অফিস অফ, বাট আমাদের যে ফ্রান্সের ওখানে কিন্তু শুধুমাত্র একদিন ছুটি করতেছে, মানে আমাদের যে ইউনিভার্সিটি এন্ডে, ওই এন্ডে কিন্তু শুধু একদিন ছুটি, মানে জাস্ট ওদের ওখানে ঈদের দিনটা ছুটি। হ্যাঁ, তো বেসিক্যালি আমাদের অফিস অফ থাকলেও আমরা আমাদের কার্যক্রম আমাদের মতো করে চালাচ্ছি, যেটা অনলাইনে চালাচ্ছি। এখন শুরুতে আপনাদের কাজ হচ্ছে কিন্তু খুব সিম্পল। শুরুতে আপনাদের কাজ হচ্ছে যে আপনি আপনার পুরো ফাইলটা, যদি পুরো ফাইল রেডি থাকে, এক্সেপ্ট ছবি, পাসপোর্ট, এডুকেশনাল সার্টিফিকেট, মার্কশিট, এই জিনিসগুলো রেডি থাকলে আপনি একটা ফাইল আকারে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেষ করার আগে দিয়ে দেবো, আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়ার পরে আপনি বলবেন যে ভাই আমি প্রসিড করতে চাচ্ছি। তো তখন দেখা যাচ্ছে এটা যদি 5 তারিখের ভিতরে আপনি যদি এই কাজটা করেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশন ফি পড়ছে সেট 50 ইউরো, 320 ইউরোর জায়গায় 50 ইউরো। তো এটা হয়তো বা আপনি আমাকে বিকাশ হোক, নগদ হোক, বা যে কোনো একটা মাধ্যমে, বা আপনি আমাদের কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে হোক, আপনি পেমেন্ট করে দিলেন। ঠিক আছে, পেমেন্ট করে দিলে আমি কিন্তু আপনার ওই হোয়াটসঅ্যাপে আমি আপনাকে কি করে দিব, যে অনলাইন ইন্টারভিউ যে ব্যাপারটা, এই ক্যাম্পাস ইন্টারভিউ আমি আপনাকে বসাই দিব, এবং বসাই দেওয়ার পরে আপনি আপনার মেইলে কিন্তু কি পেয়ে যাবেন, অফার লেটার পেয়ে যাবেন। তো দ্যাট আপনি যদি কাজটা দ্রুত করতে চান, এটা কিন্তু আপনি দেখা যাচ্ছে এর মধ্যেই করতে পারবেন। আর যদি মনে করেন না আমি অফিসে এসেই কাজটা করব, সো দ্যাট তাইলে আপনাকে 4 তারিখে আমাদের অফিস খুলবে 4 তারিখ। সো 4 তারিখ আপনি এসে অফিসে সাবমিট করতে পারেন, ইটস এন্টায়ারলি আপনার ডিসিশন। ঠিক আছে, আর 5 তারিখ পর্যন্ত আমি দিতে পারবো, আর যদি 5 তারিখের পরে হয় তাহলে হচ্ছে গিয়ে 70 ইউরো পড়বে। ঠিক আছে ভাই, একটা কোশ্চেন ছিল। ভাইয়া ঢাকার অফিসটা কোথায়? আচ্ছা, আমি অফিস অ্যাড্রেস এন্ড এভরিথিং আমি আপনাদেরকে এখানে টেক্সট আকারে লিখে দিচ্ছি, এবং আপনারা তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন আমাদের সাথে, ওখানেও আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তো জি ভাই, আর একটা ব্যাপার ছিল, আপনি বলছেন যদি ব্যাংক স্টেটমেন্টের যে ব্যাপারটা সেটা আপনাকে আগে জানাইতে হবে। এখন ধরেন আমাদের কাছে যে, আমি আমার কথাই বলি, আমার কাছে যে হোল্ডিং অ্যামাউন্টটা আছে সেটা দিয়ে আমার, আপনি যে টোটাল অ্যামাউন্টটা বললেন যাওয়ার জন্য, সেরকম একটা অ্যামাউন্ট আমার কাছে এখন হোল্ডিং অবস্থায় আছে। যদি আমি এখন আপনাকে পেমেন্ট করে দিই, বা ইউনিভার্সিটি যদি আমি টোটাল অ্যামাউন্টটা পেমেন্ট করি, তাহলে আমার ব্যাংক স্টেটমেন্টের একটা ক্রাইসিস হচ্ছে। আমার হাতে আছে 3 মাস, এই 3 মাসের মধ্যে আমি ব্যাংক স্টেটমেন্ট কিভাবে রেডি করবো? ওকে, এই আপনার এই প্রবলেমটা, আমার ধারণা এখানে যারা প্রেজেন্ট আছেন তাদের অনেকেরই এই প্রবলেমটা থাকবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে গ্রসে একটা হচ্ছে কি অ্যাডভাইস দিই, যারা যারা মনে করছেন, যেমন এখানে ঘটনাটা কি দাঁড়াচ্ছে আমি আপনাদেরকে বলি। যেমন হাবিব ভাইয়ের সাথে যদি আমি ম্যাচ করি, যে দেখা যাচ্ছে হাবিব ভাইয়ের কাছে এখন হয়তো বা 15 লাখ টাকা আছে। হাবিব ভাই আমার সাথে একটু মিলাবেন, আমি কি ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ ভাই, এরকমই সিনারিওটা কিছুটা এরকম। সিনারিওটা হচ্ছে হাবিব ভাইয়ের কাছে এখন আছে 15 লাখ টাকা। এখন লেটসে উনি যদি ইউনিভার্সিটিতে টাকা পেমেন্ট করে ফেলে, ধরেন ইউনিভার্সিটি উনি 5 লাখ টাকা ফার্স্টে দিয়ে ফেলবে, তাহলে কিন্তু ওনার টাকার অঙ্ক কমে আসছে 10 লাখে। তার মানে এমবেসিতে দাঁড়ানোর সময় ওনার কিন্তু লেটসে 20 লাখ টাকা যদি দেখাইতে হয়, আরো 10 লাখ টাকা শর্ট আছে। রাইট হাবিব ভাই, এটাই আপনি বলতেছেন আমাকে। তো এখন এই ধরনের সিনারিও গুলোতে আপনারা আমাকে প্রথমেই খোলামেলা বলে ফেলবেন যে ভাই আমার কিন্তু এই অ্যামাউন্টটা শর্ট পড়তেছে। তখন যেটা হবে, ওই যে আমি আপনাকে বললাম যে লেটসে আমি যদি আপনার প্রসেসটা এপ্রিল থেকে কাউন্ট করি, তাহলে আমি আপনার এপ্রিল মাস এবং মে মাস, ঠিক আছে, এই 2 মাসের জন্য লেটসে 10 লাখের যদি ফান্ডিং আপনাকে অ্যারেঞ্জ করে দিই, তাহলে 5 লাখে 1400, তার মানে 10 লাখে 1400 করে 14,000, 2 মাসের জন্য 14,000 ইন্টু 2 28,000। এই টাকাটা আপনার কস্টিং চলে যাবে এই ব্যাংক ব্যালেন্সটা শো করার জন্য। ওকে, ক্লিয়ার করতে পারছি হাবিব ভাই? ক্লিয়ার হয়েছে বিষয়টা। তাহলে ভাই যে বিষয়টা আপনি বললেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার ডিটেলস দিবেন, সেখান থেকে প্রসেসটা শুরু করা যাবে। এখন আমার আরেকটা জিনিস যেটা জানার ছিল সেটা হচ্ছে, আমি কিন্তু কোশ্চেন করছিলাম ভিসা রেশিও। এখানে কি এমন কোনো ব্যাপার আছে, যদি আমি গভর্নমেন্টে করি তাহলে ভিসা রেশিও বেশি, প্রাইভেটে করলে কম, এমন কি কোনো মানে ব্যাপার এখানে কি আছে? অ্যাকচুয়ালি ভাই এখানে গভর্নমেন্ট আর প্রাইভেটটা কোনো ম্যাটার না। ঠিক আছে, কারণ হচ্ছে যে প্রত্যেকটা ইউনিভার্সিটি, ওখানকার যেহেতু রেজিস্টার্ড ইউনিভার্সিটি, এবং প্রত্যেকটা স্টুডেন্টের যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য একটা সার্টেন লেভেলের ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, সো এখানে গভর্নমেন্ট আর প্রাইভেটটা ফ্যাক্টর না। ফ্যাক্টরটা কোথায় গিয়ে দাঁড়ায়, যেমন লেটসে
কেন আমি ব্যাংক ব্যালেন্সটার দিকে বারবার ফোকাস করছি, কারণ হচ্ছে যখন আমি ব্যাংক ব্যালেন্সটা বাড়তি দেখাবো তখন আমি আপনার ফাইল প্রিপেয়ার করার সময় এমবাসিকে কনভিন্স করতে পারবো যে ভাই ওর তো বাংলাদেশেই অনেক টাকা আছে, ও ভাই পড়াশোনা শেষ করে চলে আসবে। ফ্রান্স এমবাসির বা যে কোনো সেনজেন এমবাসির একমাত্র প্রবলেম হচ্ছে ওরা চিন্তা করে যে এই লোকটা আমার দেশে আসলে ও আর ফেরত যাবে না বা ওর ভিসাটাকে ভায়োলেট করবে, এটা হচ্ছে ওদের একমাত্র চিন্তা, যেই গ্রাউন্ডে ওরা রিফিউজ করে যে ও যদি আমার দেশে আসে ও দেখা যাবে যে ও এখানে এসে পড়াশোনা বাদ দিয়ে ও এখানে টাকা কামানোর জন্য নেমে গেছে, ও এখানে চাকরি বাকরি করা শুরু করছে, ও পড়াশোনা করবে না। এখন অ্যাজ কনসালটেন্ট আমার দায়িত্ব হচ্ছে আপনার প্রোফাইলটা এমন ভাবে স্টাবলিশ করা যে না আমি এমবাসিকে বুঝাবো না ও পড়তেই যাচ্ছে। অ্যাকচুয়ালি আপনি কি করবেন না করবেন এটা ডিফারেন্ট পার্ট, বাট আমার কনসেন্ট্রেশন হচ্ছে এটা প্রুফ করা যে আপনি ওখানে পড়াশোনা করতেই যাচ্ছেন এবং বাংলাদেশে আপনি ওই পরিমাণ চলবেন যে ভাই আমার ওখানের মধ্যে মানে এমন না যে মানে আমি ওখানে কাজ না করলে ভাই তোমার টিউশন ফিস দিতে পারবো না। আমি আপনার ফাইলটা এমন ভাবে রেডি করব যেটা প্রমাণ করবে যে ভাই আমি ওখানে পার্ট টাইম জব বা ফুল টাইম জব করি বা না করি ভাই আমার কাছে ওই পরিমাণ টাকা আছে যে আমি তোমার টিউশন ফিস দিতে পারবো এবং আমি ওখানে থেকে পড়ে চলতে পারবো। এটা প্রুফ করাটাই হচ্ছে আমার উদ্দেশ্য, ঠিক আছে? এবং জি ভাই আমার প্রশ্ন ছিল ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। পরে জয়েন করছি এখানে কি ফ্রান্সে কি আইএলটিএস ম্যান্ডেটরি বা অন্য কোনো অনেক দূরের কোশ্চেনে চলে আসছেন ভাইয়া। আইএলটিএস লাগবে এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই ভাইয়া। আমার কাছে আইএলটিএস এর সার্টিফিকেট আছে, আমার কাছে টোফেল আছে, আমার কাছে জিমেট আছে, লাগবে না। এই জিনিসগুলো কোনোভাবে ইউজ করা যায় কিনা? আপনি ভাইয়া যদি সাবমিট করতে চান সাবমিট করতে পারেন, আমিও প্রসিড করব, ডেফিনেটলি এটা স্ট্রেংথ অ্যাড করবে, বাট এটা প্রয়োজন নেই বেসিক্যালি। ওকে আচ্ছা ভাইয়া ডিগ্রি কমপ্লিট 3 ইয়ার্স কোর্স MOI কমপ্লিট নেই। করছে, আমি কি অ্যাপ্লিকেশন ভাইয়া, করতে আস্তে পারবো? আস্তে আগে আপু আপনি একটু পরে আগে দেলোয়ার ভাই বলেন। হ্যাঁ জি দেলোয়ার ভাই কোশ্চেন 3 ইয়ার্স কোর্স কমপ্লিট করছি ডিগ্রি আর কি, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? জি ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ বিবিএস, যেটা বিবিএস রাইট। বিবিএস টা কি যে অনলাইন ভেরিফাই করা যাবে? হ্যাঁ আমি অনলাইন ভেরিফাই বলতে অনলাইন সেটা মানে আপনার সার্টিফিকেটটা অনলাইনে ভেরিফাই করা যাবে? মানে আপনার যে প্রতিষ্ঠানের থেকে আপনি করছেন এই প্রতিষ্ঠানকে মানে লেটস সে এমবাসি থেকে যখন আপনার ইউনিভার্সিটিটা ভেরিফাই করতে চাইবে তখন কি এই সার্টিফিকেটটা ভেরিফিকেশন পাবে কি পাবে না? হ্যাঁ আমি তো অ্যাটাস্টেশন করে রাখছি। করা আছে, ওকে। যদি ওইটা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন, সমস্যা নেই। এই সেম প্রশ্ন ভাই আমার, তাহলে আমি কি মাস্টার্স এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো? আপনি আমাকে আপনার পুরো প্রোফাইলটা দিবেন, দেন আমি একটা ইউনিভার্সিটি থেকে কথা বলে আপনাকে ক্লিয়ারেন্স দিব। আমি কিন্তু ক্লিয়ার হলাম না, মানে ঠিক আছে লাগবে না লাগবে। আচ্ছা দেবেন ভাই, দেলোয়ার ভাই একটু। হ্যাঁ রিয়াদ ভাই বলেন এখন। ওকে জি ভাই আমি আমি বিএসসি করতেছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে, আর আমি এমবিএ ছাড়া আমি কি অন্য কোনো সাবজেক্টে পড়তে পারবো? আমার কাছে অপশন নেই যে আপনি তো পারবেন অবশ্যই, বাট আমার কাছে অপশনটা নেই। আমার কাছে আছে শুধু এমবিএ এবং আমি এটারই ভিসা তুলতে পারি দেখে আমি আসলে অন্যগুলোতে আর কখনো খাটিও না। বুঝতে পারছেন? ভাই আমার একটা কোশ্চেন ছিল, একটা কোশ্চেন যদি বলা যাবে? বললাম ওটা কি লাগবেই কি বললেন, মানে আমি কনফার্ম তখন বুঝি নাই। আমি বুঝি নাই জসিম ভাই, একটু আবার বলেন। হ্যাঁ বলছি আইএলটিএস কি মানে ম্যান্ডেটরি? আইএলটিএস ছাড়া অ্যাপ্লিকেশন লাগবে না, আইএলটিএস লাগবেই না, লাগবে না ভাই। হ্যাঁ ও আমার প্রশ্ন ছিল আমার। হ্যাঁ কোনটা? মানে কোন রকম প্রফিশিয়েন্সি টেস্ট ছাড়াই কি অ্যাপ্লিকেশন করা যাবে? নো কোনো আইএলটিএস পিটি ডুওলিঙ্গো কিছুই লাগবে না, ঠিক আছে? হ্যাঁ ভাই আমার নমস্কার দাদা, আমি একটা প্রশ্ন করতে পারি? এমরান বলছিলাম। কি বলেন? দাদা ওখানে আপনারা যে যাওয়ার পর ডরমেটরি কোনো মানে অ্যাকোমোডেশন যেটা ডরমেটরির কোনো কি ওয়ে আছে নাকি এটা বাসার ম্যানেজ করতে হবে? বেসিক্যালি ওখানে যেটা হয় যে যখন আমাদের এই ভিসাটা কমপ্লিট হয় তখন ইউনিভার্সিটি এন্ড থেকে তখন হচ্ছে কি ওরা কিছু সাজেশন দিয়ে দেয়। মানে ওয়ান্স আপ ভিসা পাওয়ার পরে দেখা যায় একটা গ্রুপ এখানে ক্রিয়েট হয়ে যায়, লেটস সে আপনার 6 জন 10 জন 15 জন এরকম একটা গ্রুপ ক্রিয়েট হয়ে যায়। তখন ইউনিভার্সিটি এন্ড থেকে যে ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ টিম হচ্ছে কি একটা সাজেশন দেয় যে ঠিক আছে এই জিনিসটা ইউনিভার্সিটি থেকে 600 মিটার দূরে আছে বা 700 মিটার দূরে আছে, সো এই জায়গাটাতে তোমরা এই জায়গাগুলোতে করতে পারো, আপনি এটা হচ্ছে গিয়ে তোমাদের অ্যাকোমোডেশন কস্ট। তো এরপরে বাকি ডিসিশনটা বেসিক্যালি স্টুডেন্টের উপরে থাকে যে সে আসলে কোন জিনিসটা চাচ্ছে। ইউনিভার্সিটির নিজস্ব কোনো হোস্টেল নেই, ঠিক আছে? ইউনিভার্সিটির নিজস্ব কোনো হোস্টেল নেই, ওখানে আশেপাশে ডরমিটরি বা শেয়ার্ড অ্যাকোমোডেশনে সবাই থাকে, বাট ওই সাজেশনটা ইউনিভার্সিটি এন্ড থেকে পাওয়া যায়। বুঝতে পারছি। আরেকটা প্রশ্ন আছে, বাই এনি চান্স যদি ভিসা রিফিউজাল হয়
সেই ক্ষেত্রে এখন তো মনে করেন আমি জোন ইনটেকের, আপনারা তো জোন ইনটেকের জন্য প্রিপেয়ার করতেছেন, বাই চান্স জোন ইনটেকের যদি আমার ভিসা রিফিউজাল আসে, সেক্ষেত্রে আমি কি সেপ্টেম্বর ইনটেক অর জানুয়ারি ইনটেকে দাঁড়াতে পারবো? সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা? সেক্ষেত্রে প্রবলেম বলতে এখানে একটাই ইস্যু, সেটা হচ্ছে যে জুন ইনটেকে যদি ভিসা রিফিউজ হয়, নর্মালি আমি যদি রাফলি যদি ক্যালকুলেট করি যে ইউনিভার্সিটি এটা 2 মাসের মধ্যে কোর্স ফি রিফান্ড করবে। লেটস টিউশন ফি লেটস যে 4,000 ইউরো পেমেন্ট করা হলো বা 4,500 লেটস 5 লাখ 5.5 লাখ টাকা যেটা ইউনিভার্সিটি রিফান্ডের ব্যাপার আসতেছে, তো এটা কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে 2 মাস লেগে যাচ্ছে সময় এই রিফান্ডটা। তো নর্মালি যেটা হয় যে কারো যদি ফান্ড রেডি না থাকে, তখন কি হয়, সে যদি এই 5 লাখ টাকা বা 5.5 লাখের জন্য যদি অপেক্ষা করে, তখন কিন্তু সে আলটিমেটলি সেপ্টেম্বর ইনটেকটা ধরতে পারছে না। ঠিক আছে, তখন কিন্তু দেখা যাচ্ছে তাকে আলটিমেটলি সেপ্টেম্বর ইনটেক না ধরে আবার হচ্ছে যে তার ওই জানুয়ারিতেই মানে শিফট হতে হচ্ছে। বাট মানে যদি কারো ফান্ড রেডি থাকে তাহলে রিঅ্যাপ্লাই করতে চাইলে, মানে যদি বলে যে আমার টিউশন ফিস রিফান্ড প্রয়োজন নেই, আমি সেম স্লিপের উপর দিয়ে বেস করে আবার অ্যাপ্লাই করবো, সেটা পসিবল। সেক্ষেত্রে আমার একটু আপনার আমার যে এক্সট্রা টাকা যে কাটবে যে 500 ইউরো বা এটার কাছাকাছি আপনি যেটা বললেন, সেই টাকাটা আমার বেঁচে যাচ্ছে, সেভ হয়ে যাচ্ছে আমার। যেহেতু আমি যাওয়ার জন্য যেহেতু রেডি হচ্ছি, যাওয়ার জন্য যেটা আমি প্রিপারেশন নিলাম, সেক্ষেত্রে আমি যদি নেক্সট ইনটেকে না হোক, আমি নেক্সট ইনটেকে সেপ্টেম্বর ইনটেক জানুয়ারি ইনটেক ট্রাই করলাম, সেক্ষেত্রে আমার টাকাটা বেঁচে যাচ্ছে। আর ওই লসটা বেঁচে যাচ্ছে, কিন্তু তখন কিন্তু দেখা যাচ্ছে ইউনিভার্সিটির টিউশন ফিসটা এটা কিন্তু ইউনিভার্সিটির কাছেই রয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই হয়তো আমার একটু ওয়েট করতে হবে, আর ভিসা সাকসেস রেট আমি দেখতেছি গুগলে 80% অলমোস্ট বাংলাদেশি স্টুডেন্টের জন্য, সেটাও। আর আমি টিউশন ফিস যদি যারা দেখা যাচ্ছে 6,500 ইউরোর উপরে যে টিউশন ফিস গুলা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটে মোটামুটি বাংলাদেশিরা অ্যাপ্লাই করছে এখন ফ্রান্সের, তারা মোটামুটি 90% উপরে রেশিও নিয়ে বের হতে পারতেছে। আবারও বলছি 6,500 ইউরোর উপরে যে টিউশন ফিস গুলা, ওই টিউশন ফিস গুলোতে দেখা যাচ্ছে যে মানে সাকসেস রেশিওটা কম্পারেটিভলি বেটার। বাট যেগুলো টিউশন ফিস হচ্ছে যে 6,000 এর নিচে নেমে যাচ্ছে, এগুলো দেখা যাচ্ছে ভিসা অ্যাপ্রুভাল পাচ্ছে না। ভাইয়া দাদা আরেকটা লাস্ট ওয়ান, আপনি একটা বললেন যে অফার লেটার পাওয়ার পরে একটা এন্ট্রান্স এক্সাম হয় যেটা অনলি ফর স্কলারশিপ, রাইট দাদা? ওই এটার মধ্যে আমার হয়তো এন্ট্রান্স এক্সামের উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে, কিন্তু কোন স্টুডেন্টের যদি রিসার্চ পেপার বা রিসার্চ প্রপোজাল আর এক্সট্রা অ্যাক্টিভিটিস থেকে থাকে, সেটা কি আপনার স্কলারশিপ বাড়বে? কারণ হচ্ছে আমি আপনার কাছ থেকে প্রথমে হচ্ছে গিয়ে ফাইলের সাথে নিব বেসিক্যালি আপনার ইউরোপাস সিভিটা। এই ইউরোপাস সিভিতে আপনি যখন হচ্ছে আপনার রিসার্চ পেপার গুলো ইনক্লুড করে দিবেন, ডেফিনেটলি আপনি ইনক্লুড করবেন যদি আপনার রিসার্চ পেপার থাকে। তো ইউরোপাস সিভিতে যখন এগুলো ইনক্লুড থাকবে, তখন কিন্তু ইউনিভার্সিটি বা কলেজ প্রতিনিধি আপনার সাথে ইন্টারভিউতে বসার আগেই হচ্ছে গিয়ে এই জিনিসগুলো স্টাডি করেই আপনার সাথে বসবে, এবং তখন হয়তো বা তাদের তরফ থেকে আপনার রিসার্চ পেপার নিয়ে 2-1টা প্রশ্ন তারা জানতে চাইতে পারে, এবং এগুলোর উত্তর দিয়ে যদি ওরা কনভিন্সিং মনে হয়, তাহলে ওরা একটা ভালো অ্যামাউন্টের স্কলারশিপ দিবে। সেটা কি 2000 আপ হতেও পারে নাকি ওই 2000 এর ভিতরে? অ্যাসুরেন্সটা আসলে আমি দিতে পারবো না ভাইয়া, কারণ হচ্ছে যে এটা এন্টায়ারলি ওদের ডিসিশন। ঠিক আছে হ্যাঁ, সর্বোচ্চ কত স্কলারশিপ দেয় এবং সর্বনিম্ন কত দেয়? সর্বনিম্ন 500 থেকে সর্বোচ্চ 2000। বাট আমি এটা নিয়ে কাজ করছি এই বছরে আমি এখনো পর্যন্ত কাউকে দেখিনি 2000 পাইছে, বাট 1500 পর্যন্ত দেখছি। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, আমার একটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে প্রশ্ন ছিল, হয়তো আমি মিস করে গেছি যে আমাদের এখন আমি যদি সাপোজ ইন্টারভিউটা না দেই, আমার তো অফার লেটার আপনি বলতেছেন যে পসিবল, সেটা ইন্টারভিউ আপনাকে দিতেই হবে। আচ্ছা, এমবাসিতে ক্যাম্পাস ইন্টারভিউ আপনাকে ফেস করতেই হবে, এটা কোনো শর্টকাট। এমবাসি ইন্টারভিউ না, বোথ কলেজও, আচ্ছা কলেজও আর এমবাসিও। এখন কলেজেরটা আপনি যদি আমাকে বলেন যে ভাই আমার স্কলারশিপ প্রয়োজন নেই, তখন এটা জাস্ট ফর্মালিটিস, আর কিছু না। আচ্ছা, এমবাসি ইন্টারভিউটা জন্য কি আপনারা কোনো গাইডেন্স দিবেন কিনা, কি ধরনের হইতে পারে? আমরা না, এটা ইউনিভার্সিটির একটা আলাদা ভিসা টিম আছে, ওরা এটা 14 ক্লাসের একটা ট্রেনিং নেয় অনলাইনে। ও, তাহলে তো গ্রেট।
মানে ওরাই সকল ধরনের সাজেশন দিবে যে কি কি। রাইট। ওকে 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 ওকে। দাদা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই, আমার একটা প্রশ্ন ছিল। আনোয়ার ভাই, হ্যাঁ সেটা হলো যে আমি আনোয়ার ভাই, যদি 1 বছর নেক্সট কোশ্চেন আনোয়ার ভাই। হ্যাঁ আমি যদি 1 বছরের টিউশন ফিটা দিয়ে যাই এখান থেকে, দেন আমি ওইখানে স্টে করার পরে বাকি যে আমি তো যাবো ব্যাচেলরে, আমি 2025 মার্চের দিকে আমার পড়াশোনা শেষ হলো, মানে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করলাম। দেন আমি যদি অন্য কোনো সাবজেক্টে পড়তে চাইতেছি ব্যাচেলরে, আমি কি ওইখানে যে ফার্স্ট ইয়ারে টিউশন ফি গুলো দিয়ে যাওয়ার পর ভিসা হয়ে যাওয়ার পরে আমি যদি ওইখানে যাওয়ার পর আমি কি আমারটা ম্যানেজ করতে পারবো? দেন ওইখানে স্টে করার পর কি আমার কি বাড়ি থেকে আরো ব্যাকআপ নিতে হবে কি পরের ইয়ার গুলোর জন্য, নাকি এটা কমপ্লিটলি ডিপেন্ড করছে। যেমন মনে করেন এটা আমার তরফ থেকে সাজেশন, ঠিক আছে? দেখেন একটা নতুন দেশে ওখানে কিন্তু ঘটনার কোনো, আপনি যাচ্ছেন স্টুডেন্ট ভিসায়, জিনিসটা বুঝেন, আপনি যাচ্ছেন পড়াশোনা করতে, এবং ওই দেশে যদি আপনার নিশ্চিত কেউ না থাকে, শুরুতে গিয়েই আপনি যে আপনি আপনার মতো করে কাজ পাবেন এমনটা না, ঠিক আছে? বাট ওখানে সবাই কাজকর্ম করছে, যেমন দেখা যায় যে এখানে ইউনিভার্সিটি ওদেরও বেশ কিছু কাজকর্ম থাকে, ওরা স্টুডেন্টদেরকে খাটায়। আশেপাশে বিভিন্ন ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড বিভিন্ন কোম্পানি আছে যারা হচ্ছে পার্ট টাইম জবের জন্য ইউনিভার্সিটির কাছে হচ্ছে ভ্যাকেন্সি রিকোয়ারমেন্ট দেয়, দেন হচ্ছে ইউনিভার্সিটি ওদেরকে সিভি পাঠায়, ইন্টারভিউ দিয়ে ওরা ওই চাকরিগুলোতে চলে যায়। তো অফিসিয়ালি বা লিগেলি আপনি কিন্তু 20 ঘন্টা করে সপ্তাহে কাজ করার জন্য এলিজিবল হবেন, ঠিক আছে? এবং আপনাদের জন্য মানে মান্থলি এই যে আওয়ারলি 12 ইউরোর নিচে আপনি রেট পাবেন না ওখানে ফ্রান্সে, ঠিক আছে? মানে 12 ইউরোর কমে পাবেন না আপনি। এখন 12 ইউরোর কম যদি না হয়, আপনি দেখেন মাসে আপনি কিন্তু 80 ঘন্টা কাজ করতে পারছেন। জিনিসটা বুঝেন, 80 ঘন্টা আপনি কাজ করতে পারছেন লিগেলি। 80 ঘন্টাতে আপনার ঘন্টা 12 ইউরো করে যদি আপনি ধরেন, তাহলে কত আসে? তাই 960 ইউরো, ঠিক আছে? এটা আপনি লিগেলি পাচ্ছেন। আপনার ওখানে থাকা খাওয়ার খরচ, মানে ডরমিটরিতে থাকবেন এবং খাবেন, এটা দিয়ে আপনার 500 থেকে 600 ইউরোর উপরে খরচ নেই। আর আপনি যদি লিগ্যাল ওয়ার্কের বাইরে যদি আপনি গিয়ে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে ক্যাশে জব করেন, ঠিক আছে? ক্যাশে যদি এক্সট্রা চাকরি করেন, তখন দেখা যাচ্ছে আরো এক্সট্রা ইনকাম থাকছে। তো এটা এন্টায়ারলি ডিপেন্ড করবে হচ্ছে আপনার মানে আপনি কিভাবে করে জিনিসটাকে ম্যানেজ করে নিতে পারছেন এটার উপর। ভাইয়া আপনার ইনফরমেশনগুলো একটু দেন কাইন্ডলি, আপনি বলছিলেন ইনফরমেশনটা দিবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার। জি আচ্ছা, আমি যেটা করব সেটা হাবিব ভাই একটু ওয়েট করেন, আমরা আগে যাই না ভাই। আপনি একটু প্লিজ যদি লিখে প্রশ্ন ছিল ভাইয়া। ভাই আমরা তো কথা আছে আমাদের এখন। আচ্ছা, আপনারা যেটা করবেন, এবার আমি আপনাদেরকে একটু বলে দিই। এখন যেহেতু আমরা অনেকক্ষণ টাইম নিয়ে ফেলেছি। হ্যাঁ, কে বলছিলেন এটা? রুবেল ভাই। হ্যাঁ বলুন ভাইয়া। ওই যে ব্যাংক সলভেন্সিটা যেটা দেখাতে হবে আর কি, ওটা কি নিজের ব্যাংক অ্যাকাউন্টেই থাকতে হবে নাকি কোনো রিলেটিভের ব্যাংক অ্যাকাউন্টে রাখলেও চলবে? এটা প্রেফারেবল হচ্ছে গিয়ে আপনার ফ্যামিলি মেম্বারের অ্যাকাউন্টে থাকে। ফ্যামিলি মেম্বার মিন্স হচ্ছে মা বাবা এই দুজন, নাকি মা বাবা ভাই বোন, মানে যে কোনো ফ্যামিলি মেম্বারের অ্যাকাউন্টে থাকাটা ওয়াইজ। ফার্স্ট ব্লাড। ভাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। হ্যালো আচ্ছা ভাইয়া, আমি একটু কিছু ইনফরমেশন দিয়ে দিই, কারণ আমি একটা কিছু ইনফরমেশন দিয়ে দেন আমি আবার আপনাদের কাছে আসছি। প্রথম জিনিস আপনারা একটু মাথায় নেন যে আমি আপনাদের একটা প্রশ্ন, জাস্ট 1 মিনিট। সেটা হলো যে কোর্সটা আমাদের কি ল্যাঙ্গুয়েজ ভেরিয়েশন কি ফ্রান্স ভাষা হবে নাকি ইংলিশ? পড়াশোনা আমাদের জি পড়াশোনা অবশ্যই ইংলিশে, পড়াশোনা ইংলিশ মিডিয়ামে হবে। ও আচ্ছা, থ্যাংক ইউ। বাংলাদেশে ফ্রান্স আছে দাদা? বুঝি না, বাংলাদেশে ফ্রান্সের ভিএফএস কি আছে, এমবাসি কি আছে বাংলাদেশে? ক্যাম্পাস ফ্রান্স, হ্যাঁ এমবাসি আছে। আচ্ছা, এখন আসি হচ্ছে কি আপনারা যেটা করবেন, এখন আপনারা যারা টোটালি ইন্টারেস্টেড যে এই প্রসিডিংসটা আগানোর জন্য, আপনারা সবাই এই নাম্বারটা একটু কষ্ট করে সেভ করেন, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখেন, আপনাদেরকে আমি এই যে মিটের লিঙ্কটা দিয়ে দিয়েছি, মিটে হচ্ছে গিয়ে দিয়ে দিয়েছি। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আপনারা আপনাদের পাসপোর্ট এবং এডুকেশনাল সার্টিফিকেট, এই সবগুলো জিনিস হচ্ছে গিয়ে আপনারা আমাকে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? যারা ইন্টারেস্টেড ফাইনালি আগানোর জন্য, অথবা আমাকে যারা ইন্টারেস্টেড তারা এখন একটু নক দিয়ে রাখতে পারেন, যে হাই হ্যালো কিছু একটা দিয়ে রাখতে পারেন হোয়াটসঅ্যাপে। সো এখানে আপনি হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন, আমি আমার মতো করে একটা সুবিধাজনক টাইমে ডেফিনেটলি আপনাদেরকে রিপ্লাই দিব। তো এখানে আপনি নক দিয়ে রাখেন যে আপনি ইন্টারেস্টেড অথবা সেমিনারে ছিলেন, এই জিনিসটা জানিয়ে রাখেন। আর আমাদের অফিস আছে হচ্ছে দুইটা, একটা আছে ঢাকায় নিকুঞ্জ 1 অফিস, আর একটা অফিস আছে খুলনাতে।
তো মোরলেস দেখা যায় যে আপনাদের এই ফ্রান্সের পুরো কাজটা আমিই ডিল করব। তো আপনারা বেসিক্যালি দেখা যাচ্ছে অফিসে আসলে আসতে পারেন, যেমন আমি একজন ব্যক্তির পক্ষে সবসময় তো আর 2 অফিসে থাকা সম্ভব না। তো আমি মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে ঢাকাতে থাকি, ঢাকা অফিসে বসি বা মাঝে মাঝে খুলনা অফিসে বসি। তো এনি টাইম ইউ আর মোস্ট ওয়েলকাম টু ভিজিট দ্য অফিস, নো প্রবলেম। আর এছাড়া আপনি হোয়াটসঅ্যাপে অথবা এই নাম্বারটাতে আমাকে অ্যাভেলেবেল পাবেন। এই নাম্বারটাতে আপনি আপনার ডকুমেন্টেশন দিয়ে রাখবেন, কাজ আপনার কাজের গতিতে চলতে থাকবে। আর যেহেতু এখন হচ্ছে কি সামনে একটা ঈদের বন্ধ আছে, আপনারা জানেন, আপনারা এই সময়ের মধ্যে একটা সিদ্ধান্ত নেন। যদি আপনারা একটা ফাইনাল সিদ্ধান্ত আসতে পারেন যে হ্যাঁ আমরা আগাচ্ছি, দেন আপনারা মানে আমার কাছে হোয়াটসঅ্যাপে এই সাপোর্ট গুলো পাবেন। রাফলি আপনি মনে করেন সকাল 11টা থেকে দুপুর 2টা-3টার মধ্যে নক দিবেন, আমি আপনাকে সুবিধাজনক অবস্থাতে আমি আপনাকে সবকিছু রিপ্লাই দিয়ে যে সার্ভিসটা দেওয়ার ওইটা আমি আপনাকে এনশিওর করে দিব। ঠিক আছে ভাই? আমার একটু কথা মোটামুটি ভাইয়া। আচ্ছা, আর আজকের দিনের জন্য লাস্ট কোয়েশ্চেন, বাকিটা আমি নাম্বার দিয়েছি, বাকিটা ওখানে কথাবার্তা হবে। জি ভাই, আমার বাসা ওই যে রিতুলদের কাছে খিলক্ষেত, আপনি যেখানে অফিস ঢাকা সেখানে আমার বাসা। কাছে খিলক্ষেতের ওইখানে নিকট। জি জি, খিলক্ষেত রেল ক্রসিং পার হলে পূর্বপাশী। তাহলে নিকুল যে একে আপনাদের যে ঠিকানাটা এটা আমাকে একটু পাঠিয়ে দিবেন। আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আছেন না, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে ঠিকানা। আচ্ছা বিষয় ভাই, আমি 2010-এ মাস্টার্স কমপ্লিট করেছি, এরপর থেকে জবে আছি। 2010-এর পর আবার 2020 সালে আবার জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে এলএলবি কমপ্লিট করেছি আর কি। সমস্যা নেই, মাস্টার্সের জন্য পারবেন তাইলে। মানে ওই মাস্টার্সের গ্যাপ হচ্ছে 15 বছর, কিন্তু এর মধ্যে 2020-এ আবার এলএলবি কমপ্লিট করেছি 3 বছরে। হ্যাঁ, তাইলে তো আর আপনার স্টাডি গ্যাপ নেই, কোনো সমস্যা নেই। জি, আর একটা বিষয় হচ্ছে মাস্টার্সের যে বিষয়, মাস্টার্সে আমার অনার্স হচ্ছে 48% আর মাস্টার্স হচ্ছে 60%। এই মাস্টার কোন বিষয়ে ওগুলো মার্কশিট গুলো যখন আমার কাছে আসবে তখন আমি হচ্ছে আপনাকে ফাইনালি এটা বলতে পারবো। হ্যাঁ, আমি একটু আপনাদেরকে থামাই, সবার সাথে আমার কথা হবে। আপনারা আমার নাম্বারটা রাখেন, যারা যারা ইন্টারেস্টেড হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে রাখেন। বাট আমাদের ইউনিভার্সিটির তরফ থেকে যারা আসছিল তারা ওনারা একটু বলেন, নাম্বারটা মিস করেছি মনে হচ্ছে। মেসেজে আছে। হ্যাঁ দাদা, একটা কোশ্চেন আছে, আমি লাস্ট আর একটু আমি ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভরা মনে হয় বিদায় নেবেন। সো ফাল্গুনি, আর ইউ অ্যাভেলেবল হিয়ার? Yes, I am here only, sir. Yeah, so you can give them the closer, and then maybe I will. So, with you are not visible. Your video is off, maybe. Hello. Yeah. Yes. Okay. So, firstly, I found this session very interesting. Okay, by everyone is putting a lot of efforts. Everyone is having a lot of questions. So, really feeling good seeing this. Secondly, yes. So, right now the intakes are open. Okay, admissions are open. Rest any concerns if you have, you can just directly contact Mr. Devyan. Okay, he will help you out with all the concerns and everything. If you want any kind of help or anything, any brochures or anything, you can also let me know. Okay, I'll be available. I'll be the point of contact where you can contact me directly. Okay, and right now you can fill maximum forms and you can start taking the admissions. So right now France is really good career options for the bachelors and masters, because students have a lot of other benefits in terms of post-study work visa, in terms of part-time jobs, in terms of other benefits, subjective, internships, placements, everything. Okay, so there in the multiple benefits you are getting in your school, right? So that is really helpful for you as well. Okay, so after the session, so Mr. Devyan will help you out with all the concerns and everything. Okay, so whatever you have, you can let me know. You can let us know. Okay. Okay, thank you so much. Thank you so much. Thank you so much for everyone for joining this session. Thank you, Mr. Devyan. Thank you on behalf of Fluid sir as well. Okay, and we are expecting really good for this intake. Okay. Yeah, thank you so much. Thank you. আচ্ছা, ঠিক আছে। সো ওনারাও বিদায় নিয়েছেন। আমি যেটা করব, সো আপনাদের কাছে তো আমার নাম্বার আছে, হ্যাঁ?
আমি এই সেশনটার পরে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে আপনাদের কোয়েরি গুলো দিয়ে রাখেন, আমি সময় সুযোগ করে আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি আমি ব্রিফিং এ ঢুকছি। তো যে কোনো একটা কোয়েশ্চেন করার আগে সবচাইতে যেটা ভালো হয় আমাকে আগে আপনাদের প্রোফাইলটা পাঠিয়ে দেবেন, ঠিক আছে? কারণ আসলে এই জিনিসগুলো মুখে শোনার চাইতে যে আমার এটা নিয়ে পড়াশোনা বা এটা নিয়ে আমার হচ্ছে গিয়ে এতদিনের গ্যাপ, এটা মুখে শোনার চাইতে আমি যখন বেসড অন ডকুমেন্টস যে কোনো একটা ফাইল অ্যাসেস করব, এটা আমার জন্য একটু সুবিধা হয়। আপনারা যেটা করবেন, যাদের কোয়েরি আছে আমাকে একটা ধরেন পিডিএফ করে আমাকে আপনার পাসপোর্ট ছবি, দেন হচ্ছে আপনার এডুকেশনাল সার্টিফিকেট, মার্কশিট, এগুলো হচ্ছে পাঠিয়ে দিবেন। দেন আপনি আপনার কোয়েরিটা বলবেন, এটা আমার জন্য খুব ইজি হবে আপনাদেরকে ব্রিফ করতে, ঠিক আছে? তো 1 ঘন্টা সেশন ছিল, তাই 1.5 ঘন্টা আমরা ছিলাম। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আপনাদের পার্টিসিপেশনের জন্য। হোপফুলি আমরা একটা ভালো ভালো কিছু হতে যাচ্ছে আমাদের সবার জন্য। ভাইয়া বাকিটা আপনার দেখা যাক। নাম্বারটা কি ওই দেওয়া হয়েছে? আমি আসলে হ্যাঁ, মাঝে মাঝে দেওয়া মিস করে যাচ্ছি। দেওয়া হয়েছে, এবং প্লাস আপনারা যে গ্রুপে আছেন ওই গ্রুপেও পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আজকের ক্লাসের রেকর্ডেড ভার্সনটাও পেয়ে যাবেন, প্লাস হচ্ছে গিয়ে আপনারা গ্রুপে কন্ট্যাক্ট নাম্বার গুলো পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ সো মাচ, আপনারা অনেক ধৈর্য নিয়ে রোজা রেখেছিলেন। থ্যাংক ইউ সো মাচ, হোপফুলি আবার দেখা হবে। গুড বাই, ভালো থাকবেন সবাই। আসসালামু কোশ্চেন ছিল, এই তো করা হলো, এখনো পর্যন্ত এটা পাইলাম না। দাদা নমস্কার। সেটা হচ্ছে আমার কোশ্চেনটা ছিল এরকম যে আপনাদের যে লোহিত শর্মা যে উনি যে বলছিল যে স্টাডি যে ইয়ের জন্য মানে অ্যাপ্লিকেশনের জন্য কোনো আইএলটিএস বা কোনো ইংলিশ কোর্সের দরকার নেই, কিন্তু আপনি আবার বলছেন যে মাস্টার্সের জন্য এমওআই দরকার।